হুম, আমার ভয়েস শোনা যাচ্ছে? আমাকে দেখা যাচ্ছে? লোকে আছে? একটু জানিয়ে দাও। আচ্ছা, একজন কমেন্ট করেছে যে ক্লাস কতক্ষণ হবে, জানালে একটু ভালো হতো। ক্লাস ডিউরেশন কতক্ষণ হবে? হোপসো উইদিন 3 আওয়ার আমাদের ক্লাস ডিউরেশন শেষ হয়ে যাবে। আজকে সকালবেলাটা অফলাইনে পড়ালাম, অফলাইনে 3 ঘন্টা 15 মিনিট সময় লেগেছিল এই চ্যাপ্টারটা পড়াতে। আর অনলাইনে যেহেতু একটু ডিস্ট্রাকশন কম, অনলাইনে আশা করি 10 থেকে 15 মিনিট কম লাগবে সময়। 3 ঘন্টার মধ্যে আমরা আমাদের আজকের লেকচার শেষ করতে পারবো। হ্যাঁ। So, আসসালামু আলাইকুম সকলকে, সকলকে স্বাগতম আলফা 6.1 ব্যাচের প্রথম ক্লাসে। একই সাথে আজকের ক্লাসে আমাদের সাথে উপস্থিত রয়েছে আলফা 6.0, 6.0 6.1 এর শিক্ষার্থীরা। দ্যাট মিনস আজকের ক্লাসটা করছি কিন্তু আমাদের অল আলফা শিক্ষার্থীরা। দ্যাট মিনস পুরো আলফা ব্যাচ মিলে আমাদের যে 1700+ শিক্ষার্থী আছে, 1700+ শিক্ষার্থীর জন্যই কিন্তু আজকে ক্লাসটা হচ্ছে। তো আজকে আমরা যে অধ্যায়টা পড়বো সেই অধ্যায়টার নাম হচ্ছে চলন এবং অঙ্গ চালনা। অধ্যায়টার নাম কি? চলন ও অঙ্গ চালনা, লোকোমোশন এবং মুভমেন্ট। তো এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা একটা মজার বিষয় হচ্ছে কি জানো? তো এই অধ্যায়টা দিয়ে আজকে আমি শুরু করছি। নর্মালি জেনারেলি আমি রক্ত সঞ্চালন বা পরিপাক শোষণ দিয়ে আমার ক্লাস শুরু করি, হয় রক্ত সঞ্চালন নাইলে পরিপাক শোষণ। এবার ভাবলাম যে একটু ডিফারেন্ট করি, এবার হচ্ছে যে আমরা চলন এবং অঙ্গ চালনা নিয়ে শুরু করি। তা লোকোমোশন এবং মুভমেন্ট চ্যাপ্টার নিয়ে শুরু করি, কারণ এটা এমন একটা অধ্যায় যেটা তোমার সাথে আজীবন থাকবে। সো তুমি যদি মেডিকেলে চান্স পেয়ে যাও, চান্স পাওয়ার পর তোমার পুরো বায়োলজি বইয়ের মধ্যে একটা চ্যাপ্টার তোমার সব সময় লাগবে, বা তুমি ফার্স্ট ইয়ারে প্রায় 1.5 বছর একটা চ্যাপ্টারের বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করবে আরো বিস্তারিত ভাবে। সেটা হচ্ছে চলন এবং অঙ্গ চালনা। আমরা যে এমবিবিএস লাইফ কাটাই সেখানে আমাদের টোটাল 11টা সাবজেক্ট পড়তে হয়। এই যে 11টা সাবজেক্ট হচ্ছে যে আমরা পড়ি, এই 11টা সাবজেক্টের মধ্যে আমাদের 1 নম্বর সাবজেক্ট হচ্ছে অ্যানাটমি। ফার্স্ট ইয়ারে আমাদের 3টা সাবজেক্ট পড়তে হয়, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। সেই অ্যানাটমির মধ্যে 2টা পার্ট আছে, একটা হার্ড পার্ট, একটা সফট পার্ট। হার্ড পার্ট হচ্ছে বোনস, আর সফট পার্ট হচ্ছে বডির ভিতরে ভিসেরা গুলো। সেই বোনস নিয়ে যে পড়াশোনা, এটা কিন্তু আমাদের আজীবনের পড়াশোনা। আজকে আমরা শুরু করলাম এবং আজকে আল্লাহর কাছে আমরা দোয়া করব যেন এই বোনস নিয়ে আমি সামনে আমার জীবনে অনেক লম্বা সময় পড়তে পারি। আমি হয়তো অর্থোপেডিক সার্জন হতে পারি বা নর্মাল সার্জন হতে পারি। সো আমরা হচ্ছে যেন সুন্দর মতো হচ্ছে যে মেডিকেলে চান্স পেয়ে যাই। সো আজকে যাদের প্রথম ক্লাস, তারা আমরা প্রথমে হচ্ছে যে আল্লাহ তাআলার নাম নিয়ে আমরা হচ্ছে শুরু করি। একটু দুরূদ শরীফ পড়তে পারো, পড়ে শুরু করো। পড়াশোনার সময় যে কেউ সবসময় দুরূদ শরীফ পড়ে দেন, পড়া শুরু করে দেখতে পারো, দেখবো যে পড়াশোনায় বরকত অনেক বেশি পাবা। সো চলো আমরা হচ্ছে শুরু করি আজকে। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই, কারণ আমাদের কথাটা মুখ্য না, মুখ্য হচ্ছে আমাদের পড়াশোনা। দেখো কিভাবে কি করতে হবে, এটা হচ্ছে যে তোমাকে মনে রাখতে হবে কিভাবে কি করতে হবে। এটা হচ্ছে যে তুমি জানো, সবই জানো যে তোমাকে কি করতে হবে, তোমাকে পড়াশোনা করতে হবে, এটাই তো। তো এই যে তোমাকে পড়াশোনা করতে হবে, এই পড়াশোনা করতে হবে এটা তুমি জানো, বাট তুমি পড়ো না। কেন পড়ো না? কারণ হচ্ছে যে তোমার হয়তো ভালো লাগে না, বা তুমি হচ্ছে যে এই করো না সেই করো না। একটা জিনিস মনে রাখবা, অ্যাডমিশন ফেজে হচ্ছে যে আমার পড়ালেখা ভালো লাগে না এটা বলার কোনো অপশন নাই। আর তুমি যে লাইনের জন্য প্রিপারেশন নিচ্ছ সেটা হচ্ছে মেডিকেল লাইন। এটা ওয়ান অফ দ্য মোস্ট ক্রুয়েলেস্ট লাইন ইন দ্য ওয়ার্ল্ড। দুনিয়ার সবচেয়ে নিষ্ঠুরতম একটা প্রফেশনের মধ্যে কিন্তু ডক্টরি প্রফেশন আসে। কেন আসে? কারণ ধরো তুমি মেডিকেলে চান্স পাইলা, মেডিকেলে চান্স পেয়ে তুমি ডাক্তারি প্রফেশনে পড়াশোনা শুরু করলা। শুরু করার পর ফার্স্ট ইয়ার ফাইনালে তুমি হচ্ছে তোমার প্রফ পরীক্ষা ধরো নেক্সট উইক থেকে শুরু, বা কালকে তোমার ফার্স্ট প্রফের পরীক্ষা, অ্যানাটমি পেপার 1। এখন পরীক্ষার আগের দিন সবচেয়ে খারাপ ঘটনা তোমার সাথে যেটা ঘটতে পারে দুনিয়ায়, সেটা তোমার বাবা বা মা কেউ আল্লাহর কাছে চলে যেতে পারে, মারা যেতে পারে। সো কালকে তোমার অ্যানাটমি পরীক্ষা, আজকে তোমার বাবা বা মা মারা গেছে, ঠিক আছে? বাবা মা মারা যাওয়ার চেয়ে কষ্টের কিছু একটা সন্তানের জীবন আর হতে পারে না। কিন্তু নেক্সট দিন তুমি পরীক্ষা দিবা কি দিবা না, এটা নিয়ে তোমাকে 2বার চিন্তা করতে হবে যে তুমি কি হচ্ছে বাবা মার কে দ্রুত জানাজা দিয়ে পরের দিন ক্লাস এক্সামে অ্যাটেন্ড করবা কি করবা না, এটা তোমাকে চিন্তা করতে হবে। ভাইয়া এত ক্রুয়েল কথা বলতেছেন, মেডিকেল লাইফে এই কাজ করতে হবে? আমার বাবা মা মারা গেছে, আমি তো 1 মাস পড়াশোনা করবো না, আমি হচ্ছে যে কি করব, পরের দিন পরীক্ষা দিয়ে যেতে হবে। হ্যাঁ, চিন্তা করতে হবে, কারণ পরের দিন যদি রিটেন থাকে, এই রিটেন তুমি আর দিতে পারবা না, এবং এই পরীক্ষাটা অ্যাটেন্ড না করলে তুমি 6 মাস তোমার ক্যারিয়ার থেকে পিছিয়ে যাবা। 6 মাস পর আবার প্রফ পরীক্ষা হবে, সেই পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবা। তাই চিন্তা করে দেখো তো, তখন কিন্তু তোমার মাথায় এটা ঘুরবে, এখন আমি কি করব, আমার মনে পরীক্ষাটা দ্রুত অ্যাটেন্ড করে ফেললে হয়তো ভালো হইতো। আম্মু বা আব্বু বেঁচে থাকলে হয়তো এটাই বলতো যে আমি পরীক্ষাটা অ্যাটেন্ড করি। তোমার বাপই কইবো যে আচ্ছা সমস্যা নেই, তুই পরীক্ষা গিয়ে অ্যাটেন্ড করে আয়। মা বলবে যে তুই পরীক্ষা গিয়ে অ্যাটেন্ড করে আয়। আর ভাই হইলে সর্বোচ্চ একদিন হয়তো পিছিয়ে দিতে পারে। তার মানে এটা এমন একটা প্রফেশন যেটা কারোর জন্য থেমে থাকবে না। যতদিন তুমি দাঁড়ায় আছো, জীবিত আছো, তোমার জন্য এই প্রফেশন চলতে থাকবে। তুমি এক মুহূর্তে থেমে যাবা, তুমি পিছিয়ে যাবা। সো দ্যাটস ওয়াই এই প্রফেশনের পরিশ্রমটা, এই
প্রফেশনের জন্য লড়াইটা, এই প্রফেশনে চান্স পাওয়ার জন্য যে আমাদের স্পৃহাটা, সেটা কিন্তু আমাদের ওই লেভেলেরই হইতে হবে, ডেডিকেশন ওই লেভেলই থাকতে হবে, নাহলে কিন্তু আমার পক্ষে চান্স পাওয়া সম্ভব না। চলো তাহলে আমরা হচ্ছে আর কথা না বাড়ায় শুরু করি। তো চলন এবং অঙ্গ চালনা, তাহলে আমি তোমাদের বলে দিচ্ছি, কিন্তু আমরা হচ্ছে কিন্তু একদম এই কয়দিন যারা আমার কাছে পড়তেছো তারা ফেসবুকে কোনো পোস্ট দিবে না, নো পোস্ট ইন এফবি, কোনো ইনস্টাগ্রাম আর হচ্ছে টিকটক, কোথাও কোনো পোস্ট হবে না। ভালো মার্ক পাইলো না, খারাপ মার্ক পাইলো না, কোনো পোস্ট দিবা না। ফেসবুকে কোনো পোস্ট যেন আমি কারো না দেখি, হুট করে কারো যদি আমি ফেসবুকে পোস্ট দেখি খবর আছে, কোনো পোস্ট দেওয়া যাবে না ফেসবুকের মধ্যে, টিকটক ইনস্টা কোনো কিছুতে কোনো পোস্ট দেওয়া যাবে না, ভিডিও করা যাবে না, ঠিক আছে? এটা মনে রাখবা যে হচ্ছে যে আমরা একদম আমাদের ফেসবুক আইডি থেকে একদম দূরে থাকবো, যত দূরে থাকবো চান্স পাওয়ার সম্ভাবনা তত বাড়বে এটা। এবং হচ্ছে যে আমাদের হচ্ছে যে স্ক্রিন টাইম কমাইতে হবে, স্ক্রিন টাইম কমাবো, যে আমরা হচ্ছে সারাদিন হচ্ছে যে ফোন টিপাটিপির যে অবস্থা সেটা আমরা কিন্তু কমায় আমরা সুন্দর মতো পড়বো, ক্লাস করবো, ক্লাসের পর ফোনটা রেখে আমরা সুন্দর মতো পড়বো। সো চলো আর কথা না বাড়ায় আমরা শুরু করি। আমরা হচ্ছে পড়বো কোথা থেকে? আমরা পড়বো মূল বই থেকে। এটার পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আশা করি সাগর ভাইয়া এই পিডিএফটা তোমাদেরকে প্রোভাইড করছে। তো এই পিডিএফ এর প্রথম 2-3 পেজ একটু ঝাপসা আছে, পরেরগুলো ঠিকঠাক আছে। তো চলো আমরা হচ্ছে শুরু করি মহান আল্লাহ তাআলার নামে। দেখো, তো আমাদের প্রথম যে অংশটা আছে চলনাঙ্গ চালনার ক্ষেত্রে খেয়াল করো, চলনাঙ্গ চালনা চ্যাপ্টারটা আমাদের খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, এবং বললাম তো মেডিকেল লাইফে আজীবন লাগবে এরকম একটা চ্যাপ্টার হচ্ছে চলন এবং অঙ্গ চালনা। চলনাঙ্গ চালনা আমাদের আজীবন হচ্ছে যে লাগবে এরকম একটা অধ্যায়। সেই যে চলন এবং অঙ্গ চালনা আছে, চলন এবং অঙ্গ চালনার মধ্যে আমাদের প্রথম কথা বলছে, দেখো আমাদের এই যে চলন এবং অঙ্গ চালনা, এই কাজটা সম্পূর্ণ করতে আমাদের 3টা অঙ্গ লাগে। চলন অঙ্গ চালনা সম্পূর্ণ করতে কয়টা জিনিস লাগে? আমাদের 3টা সিস্টেম লাগে। আমাদের হচ্ছে একটা হচ্ছে কঙ্কালতন্ত্র, একটা হচ্ছে পেশিতন্ত্র, আর একটা হচ্ছে স্নায়ুতন্ত্র। এটা কিন্তু একদম আপডেটেড এডিশনের বই, একদম লেটেস্ট যে বইটা বের হয়েছে সেটা। এখন এই বইটার মধ্যে খালি তোমরা হাইতাইশ করো না যে ভাইয়া আমার বইয়ে তো ওইটা নাই, আমার বইয়ে তো সেটা নাই, না থাকলে তুমি নতুন বই কিনো নাই, এখন তাহলে যা যে এক্সট্রা ইনফো আছে সেটা তুমি লিখে নিবা, তাইলে তো হচ্ছে। আমি তোমাকে নতুন বই পড়াচ্ছি, তুমি নতুন বই যাদের কাছে আছে তারা নতুন বই দাগাবা, যাদের কাছে নতুন বই নেই তারা এক্সট্রা ইনফো লিখে নিবা। তো চলন অঙ্গ চালনার ক্ষেত্রে আমাদের কয়টা সিস্টেম কাজে লাগে? আমাদের বডির 3টা সিস্টেম কিন্তু, বা 3টা তন্ত্র আমাদের এই লোকোমোশন এবং মুভমেন্টে সাহায্য করে, কঙ্কালতন্ত্র, পেশিতন্ত্র এবং স্নায়ু তন্ত্র। এবং আমাদের বডির যে বিশাল একটা ভার আছে, বিশাল একটা ভার আছে, সেই ভার বাহনকারী শক্ত কাঠামোটার নামই কিন্তু কঙ্কাল তন্ত্র। সো দেখো একদম বইয়ের প্রথম দিকের একটা লাইন আমি তোমাকে দাগাই দিলাম, মনে হতে পারে এটা কি মেডিকেল পরীক্ষায় কখনো আসতে পারে? দেখবা, মনে রাখবা যে জায়গায় 3টা জিনিস আছে, কয়টা আছে? 3টা জিনিস যে জায়গায় আছে, সেই 3টা জিনিস যে জায়গায় আছে সেটা সবসময় পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মনে রাখবা 3টা আছে মানে কি সেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, 3টা আছে মানে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সেখান থেকে সুন্দর মতো নজরে পড়লে প্রশ্ন দিয়ে দিল চলন অঙ্গ চালনার জন্য কোনটি হচ্ছে যে প্রয়োজন নাই, কোন সিস্টেমটা দরকার নাই? কঙ্কালতন্ত্র, পেশিতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র। চলন অঙ্গ চালনার জন্য রক্ত সংবহনতন্ত্র দরকার নাই আমাদের, একদম রক্ত সংবহনতন্ত্রকে আমার দরকার হয়? দরকার হয় না। এখন খেয়াল করে দেখো, আমরা যদি সামনের দিকে যাই, আমরা যদি হচ্ছে সামনের দিকে মুভ করি, সামনের দিকে যদি আমরা মুভ করি তাহলে হচ্ছে আমরা কি পাবো? নিচে খেয়াল করো যে আমাদের এখানে একটা বিষয় আছে যে মানব কঙ্কালতন্ত্র বা স্কেলেটাল সিস্টেমটা আমাদের কোথা থেকে আসছে? মানব কঙ্কালতন্ত্র বা স্কেলেটাল সিস্টেমটা ভ্রূণীয় মেসোডার্ম থেকে আসছে। দেখো আমরা হচ্ছে ত্রিভ্রূণস্তরীয় প্রাণী। কয় ভ্রূণস্তরীয় প্রাণী? ত্রিভ্রূণস্তরীয় প্রাণী। আমরা ছোটবেলা থেকে জানি যে আমরা কয় ভ্রূণস্তরীয় প্রাণী? ত্রিভ্রূণস্তরীয় প্রাণী। কি কি? একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। তাহলে মাঝে হচ্ছে মেসোডার্ম, আর হচ্ছে যে বাইরে হচ্ছে একটোডার্ম, ভেতরে হচ্ছে এন্ডোডার্ম। সেই মেসোডার্ম থেকে আমাদের অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমরা পাই। মেসোডার্ম থেকে আমরা যে ভ্রূণীয় মেসোডার্ম যে আছে, এর থেকে কঙ্কালতন্ত্র যেমন পাই, কঙ্কালতন্ত্রের মধ্যে আছে অস্থি এবং তরুণস্থি আছে। এছাড়া আমাদের হচ্ছে যে রক্ত, আমাদের রক্ত সংবহন তন্ত্র, আমাদের লসিকা সংবহন তন্ত্র, এরাও কিন্তু আমাদের হচ্ছে ভ্রূণীয় মেসোডার্ম থেকে আসছে। রক্ত, লসিকা এবং হচ্ছে আমাদের বডির যে পেশি বা মাসেল আছে, এই পেশি বা মাসেলটাও কিন্তু আমাদের কঙ্কালতন্ত্র থেকে এসেছে। তাহলে আমাদের রক্ত, আমাদের লসিকা, পেশি বা মাসেল এরা কোথা থেকে এসেছে? এরা হচ্ছে যে আমাদের এই কঙ্কালতন্ত্র থেকে হচ্ছে যে এসেছে। তাহলে এই যে মানব কঙ্কালতন্ত্র, এটা অস্থি তরুণস্থির সমন্বয়ে গঠিত, এবং এটাকে বলছে ভ্রূণীয় মেসোডার্ম থেকে আসছে। আমরা তোমাকে বলে দিলাম রক্ত, লসিকা এবং পেশি এরাও কিন্তু ভ্রূণের মেসোডার্ম থেকে আসছে। তাহলে রক্ত, লসিকা, পেশি, অস্থি তরুণস্থি সবাই ভ্রূণীয় কোন স্তর থেকে আসছে? মেসোডার্ম থেকে আসছে। এখানে অনেক সংজ্ঞা টঙ্গা দেওয়া আছে। এখানে একটা লাইন বলা আছে 30 বছর বয়সের কাছাকাছি সময় অস্থির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। তো আমি আবার নিচে লিখে রাখছি 21 বছর আলিম স্যারের মতে। সেই ইনফরমেশনটা দুই বই দুই রকম। আজমল স্যারের মতে 30 বছর বয়সে অস্থির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে, আলিম স্যারের মতে অস্থির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে কত বছর বয়সে? 21 বছর বয়সে অস্থির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। এখন এই যে ইনফরমেশনগত পার্থক্যটা, এখন পরীক্ষায় আসলে আমি কোনটা দিব? দেখো পরীক্ষায় এমনও হইতে পারে যে অপশনে 30 অপশনেই নেই, শুধু 21 অপশনে আছে। এখন তো তুমি 30 খুঁজে মাথা নষ্ট, তুমি বলতেছো না আমি বইয়ের মধ্যে পড়ছি 30 নাই মানে কি? 30 নাই মানে হচ্ছে এই প্রশ্নের মধ্যে ভুল আছে।
তাই খেয়াল করো মানুষের কত বছর বয়সের কাছাকাছি সময় অস্থির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে, 30 বছর বয়সের কাছাকাছি ঘনত্ব বেশি থাকে। এটা আজমল স্যার বলছে। আলিম স্যার বলছে কত বছর? 21 বছর। এখন তাহলে আমি কোনটা জানবো? আমি দুইটাই জানবো এবং পরীক্ষার মধ্যে দেখবো কোনটা আছে। অপশনে কি 30 আছে না 21 আছে? যদি 30 থাকে, অপশনে 21 না থাকে, তাহলে শুধু 30 দিব। যদি হচ্ছে আমাদের 21 থাকে, 30 নাই, তাহলে 21 দেখাবো। যেমন আমরা দেখবো যে এটা আলিম স্যার একটা অনুশীলনীর প্রশ্ন। আলিম স্যারের অনুশীলনী সলভ করতে গেলে পেছনে পাবো যে আমাদের হচ্ছে 30 অপশনেই নেই। আর যদি এমন হয় যে দুইটাই অপশন আছে, 30 অপশন আছে, 21 অপশন আছে, তখন তুমি কিন্তু আজমল স্যারের ইনফরমেশনটা দিবা। যে ইনফরমেশন আলিম স্যার এবং আজমল স্যার দুই বই আছে, সেই ইনফরমেশনটা আমরা কার দিব? সেই ইনফরমেশনটা দিব হচ্ছে যে আমরা আজমল স্যারের ইনফরমেশন দিব। তাই মানুষের 30 বছরের কাছাকাছি সময় পর্যন্ত অস্থির ঘনত্ব সবচেয়ে বেশি, এটা আজমল স্যার বলছে। আর আলিম স্যার বলছে 21 বছর। তাহলে পরীক্ষায় যদি অপশনে শুধু 21 থাকে, 30 না থাকে, তাহলে কি দিব? আমরা শুধু 21 দিব। পরীক্ষায় যদি অপশন হচ্ছে শুধু 30 থাকে, 21 না থাকে, তাহলে আমরা কি দিব? শুধু 30 দিব। আর যদি দুইটাই থাকে, তাহলে কিন্তু আমি হচ্ছে আজমল স্যারের অ্যান্সারটাকে প্রেফার করব। দেখো আমার এই কথাটা বুঝছো কিনা, আমার এই কথাটা তোমার বোধগম্য হয়েছে কিনা আমাকে একটু জানাও। ওকে, বুঝছি আমরা কি বলছি, বুঝছো তো বিষয়টা? এরকম ডিসপিউটেড ইনফরমেশনের ক্ষেত্রে কি করতে হবে এটা কিন্তু আজকে বলে দিলাম। আচ্ছা দেখো, আমাদের কঙ্কালতন্ত্রের শ্রেণী বিভাগ হচ্ছে আমরা কঙ্কালতন্ত্রকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে এই জায়গায় একটু বুঝতে কষ্ট হতে পারে, আমার এই জায়গাটা একটু ফেটে ফেটে গেছে, তোমার বই থেকে একটু মিলায় নাও। এরপরে 4 নম্বর পেজ থেকে সব ঠিক আছে। মানুষের কঙ্কালতন্ত্র 3 ভাগে ভাগ করা যায়। একটাকে বলি বহির কঙ্কালতন্ত্র, একটাকে বলি অন্তঃকঙ্কালতন্ত্র, আর একটাকে বলি স্প্ল্যাঙ্কনিক কঙ্কালতন্ত্র। তাহলে বহির কঙ্কালতন্ত্র আমাদের, তারপর হচ্ছে যে অন্তঃকঙ্কালতন্ত্র আর স্প্ল্যাঙ্কনিক কঙ্কালতন্ত্র। বহির কঙ্কালতন্ত্রের মধ্যে আমাদের কি আছে? বহির কঙ্কালতন্ত্র মূলত আমাদের ত্বকের এপিডার্মিস নির্গত অংশসমূহ। এপিডার্মিস থেকে অংশগুলোকে ত্বক উদ্ভূত অঙ্গ বলা হয়। হচ্ছে নোক এবং হচ্ছে লোম, নোক এবং লোম, এরা হচ্ছে ত্বক থেকে এসেছে। তাই দেখো বহির কঙ্কালতন্ত্র বা এক্সোস্কেলেটন সিস্টেম, এরা দেহের বাইরে থেকে দেখা যায়। এদের হচ্ছে ত্বকের এপিডার্মিস থেকে এরা তৈরি। কথাটা দেখো, ত্বকের এপিডার্মিস, ত্বকের সবচেয়ে বাইরের লেয়ারের নাম কি? ত্বকের সবচেয়ে বাইরের লেয়ারের নাম হচ্ছে এপিডার্মিস। এই যে ত্বকের এপিডার্মিস আছে, এই এপিডার্মিস লেয়ার থেকে এরা হচ্ছে আমাদের তৈরি হয়েছে। যেমন নোক, লোম। তোমাদের পুরান বই থাকলে দাঁতও বলা আছে, এই এডিশনের বইয়ে দাঁত বাদ দিছে। সো হচ্ছে নোক, লোম আর হচ্ছে যে দাঁত। দাঁত এই এডিশনের বই দেয় নেই, ঠিক আছে? দাঁতকে আমরা আলাদা রাখি, সাত দাঁত আলাদা জিনিস আমাদের। অন্তঃকঙ্কাল তন্ত্র হচ্ছে যে আমাদের অস্থি এবং তরুণস্থি, অস্থি, তরুণস্থি এবং হচ্ছে লিগামেন্ট নিয়ে আমাদের হচ্ছে অন্তঃকঙ্কাল তন্ত্র গঠিত। স্প্ল্যাঙ্কনিক কঙ্কালতন্ত্রটা খুব খুব ইম্পর্টেন্ট একটা কথা। কি? স্প্ল্যাঙ্কনিক কঙ্কালতন্ত্র। স্প্ল্যাঙ্কনিক কঙ্কালতন্ত্র, স্প্ল্যাঙ্কনিক কঙ্কালতন্ত্র যে আমাদের রয়েছে, স্প্ল্যাঙ্কনিক কঙ্কালতন্ত্রটা আমাদের হচ্ছে কি, যে এইটার পাশে একটি স্টার মার্ক দরকার। নামটা কঠিন তো, পরীক্ষার মধ্যে দিয়ে দিতে পারে আমাদের। কারা কারা হচ্ছে আমাদের ল্যারিংস এর, ল্যারিংস মানে কি? ল্যারিংস মানে বাংলা লিখে রাখো, যেখানে ইংরেজি বা মানে বাংলিশ ভাষায় লিখে রাখছে ল্যারিংস। ল্যারিংস বা ষড়যন্ত্র, ল্যারিংস বা ষড়যন্ত্র, ল্যারিংস বা ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের তরুণস্থিগুলা। এখন ল্যারিংস বা ষড়যন্ত্রের তরুণস্থিগুলা স্প্ল্যাঙ্কনিক কঙ্কালতন্ত্রের অংশ। আমাদের ট্রাকিয়া এবং ব্রঙ্কাস, এরা স্প্ল্যাঙ্কনিক কঙ্কালতন্ত্রের অংশ। ব্রঙ্কাই বলছে, ব্রঙ্কাই যা কথা, ব্রঙ্কাস একই কথা। তো আমাদের হচ্ছে যে তাহলে কঙ্কালতন্ত্রকে 3টা ভাগে ভাগ করা যায়। একটাকে বলি হচ্ছে আমরা ত্বক উদ্ভূত কঙ্কালতন্ত্র বা বহির কঙ্কালতন্ত্র, নোক, লোম। একটা হচ্ছে তরুণস্থি নির্মিত কঙ্কালতন্ত্র, হচ্ছে আমাদের অস্থি, তরুণস্থি, লিগামেন্ট। আর একটা হচ্ছে স্প্ল্যাঙ্কনিক কঙ্কালতন্ত্র, হচ্ছে আমাদের ল্যারিংসের তরুণস্থি, ট্রাকি এবং ব্রঙ্কাইজাসের স্প্ল্যাঙ্কনিক আমাদের হচ্ছে কঙ্কালতন্ত্র। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করে দেখি আমরা এতটুকু তাহলে মনে রাখলাম। আমরা এতটুকু আমাদের কিন্তু মনে রাখতে হবে। স্প্ল্যাঙ্কনিক নামটা একটু কঠিন, সেটা হচ্ছে ল্যারিংস বা ষড়যন্ত্রের তরুণস্থি, ট্রাকি এবং ব্রঙ্কাইস হচ্ছে আমাদের স্প্ল্যাঙ্কনিক কঙ্কালতন্ত্রের মধ্যে পড়ে। আচ্ছা, ব্রাইটনেসটা ঠিক আছে? তোমাদের দেখতে কোনো সমস্যা হচ্ছে না তো? আচ্ছা, দেখতে সমস্যা হলে জানে। আমাদের হচ্ছে পরিণত মানবদের রক্ত উৎপাদনকারী প্রধান টিস্যুর নাম হচ্ছে লাল অস্থিমজ্জা। কি? লাল অস্থিমজ্জা। লাল অস্থিমজ্জা আমাদের বডিতে রক্তকণিকা তৈরির প্রধান জিনিস। এই লাল অস্থিমজ্জার মধ্যে একটি স্টেম সেল থাকে, আমরা পরে নাম পাবো, এখানেও আমরা লিখে রাখি। একটা হচ্ছে হেমাটোপয়েটিক স্টেম সেল, 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 হেমাটোপয়েটিক স্টেম সেল। এটাকে বলা হয় এইচএসসি। এটাকে কি বলা হয়? এটাকে বলে এইচএসসি, হেমাটোপয়েটিক স্টেম সেল আমরা পাবো। এই হেমাটোপয়েটিক স্টেম সেলটা হচ্ছে লাল অস্থিমজ্জার মূল জিনিস। তো লাল অস্থিমজ্জা বা রেড বোন মেরু রক্তকণিকা তৈরি করতে পারে কার জন্য? এই হেমাটোপয়েটিক স্টেম সেলের জন্য। এরা কোথায় কোথায় থাকে? এরা আমাদের বডির চাপা অস্থি কিছু আছে, আমরা পড়তে পড়তে জেনে যাবো এই অস্থিগুলোর নাম। একটা হচ্ছে স্টারনাম
একটা হচ্ছে পাঁজর, একটা হচ্ছে কশেরুকা, একটা হচ্ছে করোটি, একটা হচ্ছে ফিমার, একটা হচ্ছে হিউম্যারাসের মস্তকে অবস্থিত অস্থিমজ্জা থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। তাহলে খেয়াল করে দেখি আমরা হচ্ছে যে পরিণত মানবদেহে রক্ত উৎপাদনকারী প্রধান টিস্যুর নাম লাল অস্থিমজ্জা, হেমাটোপয়েটিক স্টেম সেল, স্টার নাম, পাঁজরের কশেরুকা, পাঁজর কশেরুকা, করোটি, অনেকগুলো নাম বলছে। এই নামগুলা কি কিভাবে থাকে সেটা আমরা দেখবো। এখন খেয়াল করে দেখো যে এখানে একটা লাইন আছে, যে লাইনটা পরীক্ষার মধ্যে আসে, সেটা হচ্ছে অস্থিমজ্জা থেকে প্রতি সেকেন্ডে আমাদের কত লাখ রক্তকণিকা সৃষ্টি হয়। অস্থিমজ্জা থেকে প্রতি সেকেন্ডে হচ্ছে আমাদের 26 লাখ রক্তকণিকা তৈরি হয়। সেখান থেকে মনে রাখার বিষয় হচ্ছে 1 নম্বর, পরিণত মানবদেহে রক্ত উৎপাদনকারী টিস্যুর নাম কি? লাল অস্থিমজ্জা। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, যেটাকে তোমার মনে রাখতে হবে। আর এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট, হচ্ছে যেটা আমাদের কি, যে এই অস্থিমজ্জা থেকে প্রতি সেকেন্ডে গড়ে প্রায় আমাদের হচ্ছে 26 লাখ আরবিসি তৈরি হয়। প্রতি সেকেন্ডে 26 লাখ আরবিসি হচ্ছে আমাদের অস্থিমজ্জা থেকে তৈরি হচ্ছে। চিন্তা করা যায় 26 লাখ পার সেকেন্ড, এটা হচ্ছে আরবিসির প্রোডাকশন রেট। 26 লাখ জিনিস তৈরি করতেছে। পৃথিবীর কোনো কিছু আর আসতে এরকম এত দ্রুত সংখ্যায় তৈরি করতে পারে? দেখো, তারপর হচ্ছে এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, এগুলা রিডিং দিবা। যে কথাটা মনে রাখতে হবে, অস্থির কোষে থেকে আমাদের একটা হরমোন খরিত হয়। অস্থির কোষ থেকে কি হয়? একটা হরমোন খরিত হয়, তার নাম অস্টিওক্যালসিন নামক হরমোন খরিত হয়। রক্তে চিনি ও চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে। তাহলে হরমোনাল নিয়ন্ত্রণ হচ্ছে আমাদের অস্থির কোষ থেকে আমাদের কি তৈরি করা হয়? অস্থির কোষ থেকে অস্টিওক্যালসিন নামে একটা হরমোন তৈরি হয়। অস্থির কোষ থেকে কি হয়? আমাদের অস্টিওক্যালসিন নামে একটা হরমোন তৈরি হয়। অস্থির কোষে কি নামক হরমোন তৈরি হয়? অস্টিওক্যালসিন নামক হচ্ছে হরমোন তৈরি আমাদের হয়। এবং এই অস্টিওক্যালসিনটা আমাদের হচ্ছে দেহে চিনি ও চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে। চিনি মানে হচ্ছে গ্লুকোজ। চিনি মানে কি? চিনি মানে হচ্ছে গ্লুকোজ। তাহলে হচ্ছে আমাদের এই অস্থির কোষে অস্টিওক্যালসিন নামক একটা হরমোন তৈরি হয়, যেটা রক্তে চিনি বা গ্লুকোজ ও চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে। সেটা পরীক্ষার মধ্যে খুব আসে, যে অস্থির মধ্যে যে হরমোন তৈরি হয় তাকে কি বলি আমরা? অস্টিওক্যালসিন বলি। কি বলি? অস্টিওক্যালসিন। এটা কি? একটা হরমোন। পরীক্ষায় দিলে অস্টিওক্যালসিন একটা কি? যে একটা হরমোন, এনজাইম, পেপটাইড, আর হচ্ছে যে অ্যামিনো অ্যাসিড। কি? এটা একটা আমাদের এনজাইম। এটা কি? একটা এনজাইম। শক্তির উৎস, আমাদের বডিতে রেড বোন মেরু থাকে। রেড বোন মেরুর মধ্যে ফ্যাট জমে 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 ইউলো বোন মেরু তৈরি করে। এই যে রেড বোন মেরু থেকে যে আমাদের ইউলো বোন মেরু তৈরি হয়, এই ইউলো বোন মেরু যে তৈরি হচ্ছে আমাদের, সো এই ইউলো বোন মেরুর ভেতর আমাদের কি হয়? চর্বি জমে। সো ইউলো বোন মেরু বা যে পিত অস্থিমজ্জায় প্রচুর পরিমাণে অ্যাডিপোস কোষ থাকে, যেগুলো দেহের সঞ্চিত রাসায়নিক শক্তির আধার হিসেবে ভূমিকা রাখে। আমাদের বডিতে আমরা কার থেকে বেশি এনার্জি পাই? তোমাদের মনে আছে ছোটবেলায় তোমরা পড়ছিলা যে 1 গ্রাম আমাদের হচ্ছে 1 গ্রাম শর্করা, 1 গ্রাম শর্করা থেকে আমরা কতটুকু শক্তি পাই? 4 কিলো ক্যালোরি শক্তি পাই। 4 কিলো ক্যালোরি শক্তি পাই। আমাদের হচ্ছে যে 1 গ্রাম প্রোটিন থেকে কত গ্রাম শর্করা পাই? 1 গ্রাম প্রোটিন থেকে শর্করা পাই হচ্ছে আমাদের হচ্ছে যে 1 গ্রাম শর্করা থেকে 1 গ্রাম শর্করা থেকে আমরা 4 ক্যালভিন পাই। 1 গ্রাম শর্করা থেকে আমরা কি পাই? এনার্জি পাই 4 কিলো জুল বা 4 ক্যালভিন। কিলোজুল, 4 কিলোজুল, কেজি, 4 কিলোজুল। তাহলে 1 গ্রাম শর্করা থেকে পাই আমরা 4 কিলোজুল, 1 গ্রাম প্রোটিন থেকে পাই আমরা 4 কিলোজুল, আর 1 গ্রাম যে আমাদের হচ্ছে ফ্যাট আছে, 1 গ্রাম ফ্যাট থেকে পাই কিন্তু আমরা শক্তি 9 কিলো জুল। তার মানে ফ্যাটের শক্তিটা কি আমাদের বেশি? তো এই যে জায়গায় আমাদের ফ্যাট জমা হয় পিত অস্থিমজ্জায় বা ইউলো বোন মেরুতে, এই অ্যাডিপোস কোষে যে আমাদের ফ্যাট জমা হয়, এই ফ্যাটটা কিন্তু শক্তির আধার হিসেবে কাজ করে। ফ্যাটটা কি হিসেবে কাজ করে? ফ্যাটটা হচ্ছে যে শক্তির আধার হিসেবে কাজ করে। শক্তির আধার হিসেবে কাজ করে। সো আমাদের ফ্যাট থেকে কিন্তু আমরা বেশি শক্তি পাই। সো ফ্যাট যত ভালো হবে তত ভালো আমাদের জন্য। ওকে, আচ্ছা। তো হচ্ছে কিন্তু আবার বেশি ফ্যাট হইলে সেই ফ্যাট হার্ট অ্যাটাক, স্ট্রোকের জন্য দায়ী। তো আমার মতো যারা ফ্যাটি মানুষ তাদের কিন্তু আসলে বিপদ আছে। দেখো, আমাদের হচ্ছে কঙ্কালতন্ত্র 5 ধরনের তন্তুময় এবং খনিজ পদার্থ সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে অস্থি, একটা হচ্ছে কোমল অস্থি বা তরুণ অস্থি, অস্থি বা বোন, কোমল অস্থি বা তরুণ অস্থি আমাদের আছে। তারপর আছে হচ্ছে যে আমাদের লিগামেন্ট আছে এবং টেন্ডন আছে। লিগামেন্ট আছে এবং টেন্ডন আছে। লিগামেন্ট এবং টেন্ডন আছে। এই দুইটা কথা খুব ইম্পর্টেন্ট, মেডিকেল এ পর্যন্ত এখান থেকে প্রশ্ন আসছে। লিগামেন্টটা কি করে? আমাদের লিগামেন্টটাকে বলা হয় একটা অস্থি বন্ধনী। লিগামেন্টটাকে কি বলছে? একটা অস্থি বন্ধনী। কারণ এটা, এই লাইনটা দেখো, একটি অস্থির সাথে অন্য অস্থির সংযোগ করে। একটি অস্থির সাথে অন্য অস্থির সংযোগ করে কে? লিগামেন্ট। আর টেন্ডন জিনিসটা কি? আমাদের টেন্ডন, এই টেন্ডনটা হচ্ছে যে আমাদের ঘন, মজবুত, শক্ত, শ্বেতবর্ণের, নমনীয়, অস্থিতিস্থাপক, তন্তুময় যোজক টিস্যু। এত কিছু লাগবে না, সেটা মনে রাখতে হবে। পেশি এবং অস্থির মাঝে সংযোগ রক্ষা করে যে, তাকে বলি টেন্ডন। অস্থি এবং অস্থির মাঝে যে সংযোগ রক্ষা করে তাকে কি বলি? লিগামেন্ট। অস্থি এবং অস্থির মাঝে যে সংযোগ রক্ষা করে তাকে কি বলি? লিগামেন্ট বলি। অস্থি অস্থির মধ্যে সংযোগ রক্ষা করে।
হ্যাঁ, বোর্ডের লেখা ক্লিয়ার না, প্রথম 4 পেজের ছবিটা ঝাপসা এসেছে, পরের পেজগুলোর ছবিগুলা ভালো এসেছে। এই যে এই প্রথম 4 পেজের ছবিগুলা ঝাপসা, এরপর থেকে আমাদের হচ্ছে আবার ছবিগুলা হচ্ছে ঠিকঠাক আছে, এখান থেকে ছবি ঠিকঠাক আছে, এখান থেকে ছবি দেখতে কোনো সমস্যা হবে না। বাট প্রথম 4 পেজের ছবি হচ্ছে ঝাপসা আসছে, এটা আমি ক্লাসের শুরুতে বলে নিছি। সো তুমি তোমার বই দেখে 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 আমার সাথে দাগাও, তাহলে কোনো সমস্যা হবে না। তাহলে খেয়াল করে দেখো যে লিগামেন্ট এবং টেন্ডন, লিগামেন্ট হচ্ছে বোন টু বোনের সংযোগ করে, আর টেন্ডন হচ্ছে যে আমাদের কি করে, টেন্ডনটা হচ্ছে যে বোন এবং পেশির মধ্যে সংযোগ রক্ষা করে। তো আমাদের ধরো এইটা হচ্ছে যে একটা বোনস, এটা একটা বোনস, এটা একটা হচ্ছে আমাদের বোনস, এটা একটা বোন, এটা হচ্ছে যে আমাদের বোন, আর এটা আরেকটা বোন, এটা আরেকটা হচ্ছে আমাদের বোন। তো এই যে দুইটা বোন আছে, বোন 1 বোন 2, এই যে দুইটা বোনস, এই দুইটা বোনসের মধ্যে একটা মাসেল আছে। এই মাসেলটা হচ্ছে আমাদের ধরো এখান থেকে শুরু হয়ে মাসেলটা আসলো, আইসা যখন সে শুরু হয়েছে এই জায়গা থেকে, এখান থেকে মাসেল শুরু, এখান থেকে মাসেল শুরু, এখান থেকে মাসেল শুরু, এই শুরু হয়ে যখন সে এখানে আসবে, সেটা হচ্ছে এখানে মাসেল শেষ, এখানে মাসেল শেষ। তাহলে এক জায়গায় শুরু হয়েছে আর এক জায়গায় কি হয়েছে, শেষ হয়েছে। তো এই শেষ হয় যে জায়গাটায়, এই জায়গাটাই হচ্ছে যে আমাদের কি হয়, এই জায়গাটায় আমাদের হচ্ছে যে এরকম বিভিন্ন তন্তু এসে জমা হয়ে এই জায়গাটা এরকম একটা শক্ত গঠন তৈরি করে। এই শক্ত গঠনটাকে বলা হয় টেন্ডন। এই শক্ত গঠনটাকে কি বলা হয়, টেন্ডন। কেমনে বুঝবা তুমি টেন্ডন জিনিসটা কি বা কিভাবে বোঝা যায়, সেটা হচ্ছে তুমি হচ্ছে যে চোখ বন্ধ করো, সরি চোখ বন্ধ, তুমি হাতটা ঘুরাও, হাতটাকে এইরকম পিছনে নাও, পিছনে নিলে দেখো এই যে হাতের এখানে শক্ত শক্ত কিছু জিনিস ফিল করতেছো না, হাতটা এইভাবে রাখো, সব নরম নরম ফিল হয়। হাতটাকে সোজা করো, দেখবা শক্ত শক্ত কিছু বিষয় ফিল করছে, এগুলো টেন্ডন, এগুলো কি টেন্ডন। সো টেন্ডনটা আমাদের শক্ত হয়ে যায়, টেন্ডনটা কি হয়ে যায়, শক্ত হয়ে যায়। টেন্ডনকে বলছে, টেন্ডনটা হচ্ছে ঘন মজবুত শ্বেতবর্ণের নমনীয় অস্থিতিস্থাপক তন্তু নিয়ে গঠিত, যা হচ্ছে আমাদের মাংসের প্রান্তে থাকে। সো টেন্ডনটা কি হয়, আমাদের শক্ত হয়ে যায়, টেন্ডনটা কি হয়, শক্ত হয়ে যায়। পেশিও কি কঙ্কালতন্ত্রের অংশ? ইয়াস, পেশি কঙ্কালতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাহলে আমাদের হচ্ছে যে পেশি এবং অস্থির মধ্যে সংযোগ স্থাপন করে টেন্ডন। জয়েন্ট আমাদের কি, এই জিনিসটা আমরা ভুলে যাই, আমরা মনে থাকে যে আমাদের কঙ্কালতন্ত্রের অংশ, আচ্ছা কঙ্কালতন্ত্রের অংশ পেশি কি না, হ্যাঁ বলতে গেলে কঙ্কালতন্ত্রের কাজের জন্য পেশি লাগে, বাট কঙ্কালতন্ত্রের অংশ বললে পেশি আসবে না, এটা মাথায় রেখো, পেশি কঙ্কালতন্ত্রের অংশ না। তাহলে আমাদের কি আছে, অস্থি আছে, তরুণ অস্থি আছে, লিগামেন্ট আছে, টেন্ডন আছে, বাট অস্থি সন্ধিটা এটাও যে আমাদের কঙ্কালতন্ত্রের অংশ সেটা আমাদের মনে থাকে না। তাই কঙ্কালতন্ত্রের অংশ কয়টা, 5টা। কি কি অংশ আছে কঙ্কালতন্ত্রের অংশ, আমাদের হচ্ছে লিগামেন্ট আছে, টেন্ডন আছে, আমাদের এদিক থেকে আছে হচ্ছে আমাদের অস্থি আছে, তরুণ অস্থি আছে, আর জয়েন্ট আছে। এই যে একটা বোনস একটা বোনসের সাথে যুক্ত যে সংযোগী স্থলকে বলা হয় অস্থিসন্ধি বা জয়েন্ট, অস্থিসন্ধি বা জয়েন্ট, এটাকে কি বলি আমরা, এটাকে বলি অস্থিসন্ধি বা জয়েন্ট, অস্থিসন্ধি বা জয়েন্ট। তো আমাদের হচ্ছে এই যে অস্থিসন্ধি বা জয়েন্ট, বা এর আরেকটা নাম আছে আমাদের হচ্ছে যে এই জয়েন্ট গুলাকে আমরা সিমফাইসিস বলি, সিমফাইসিস বা আর্টিকুলেশন বলি। অস্থিসন্ধির ইংরেজি হচ্ছে জয়েন্ট বা সিমফাইসিস স্ল্যাশ আর্টিকুলেশন। লিখি, লিখছি এতটুকু, ওকে। কঙ্কালতন্ত্রের শ্রেণী বিভাগের ক্ষেত্রে খেয়াল করে দেখো, যে এই লাইনটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে যে আমাদের বডিতে অস্থি ছিল 300টা, অস্থি হয়ে গেছে এখন 207টা, সরি শিশুদের জন্মের সময় অস্থি ছিল 300টা, এখন অস্থি হয়ে গেছে 270টা। সো মানব দেহে হচ্ছে আমাদের শিশু জন্মের সময় প্রায় 270টা অস্থি থাকে। এই ইনফরমেশনটা আলিম স্যারে 300টা বলা আছে। সো পরীক্ষায় যে আগের নিয়ম যে কার বই থেকে আসছে সেটা আমাকে চিন্তা করতে হবে। যদি অপশনে শুধু 300 পাই, 270 না পাই, তাহলে আলিম স্যারের বইয়ের প্রশ্ন অপশনে উত্তর হবে তাহলে 300টা। আর যদি অপশনে 270 পাই, 300 না পাই, তাহলে আজমল স্যারের বইয়ের প্রশ্ন উত্তর হবে 270টা। ঠিক আছে। সো এই যে আমাদের হচ্ছে যে কার বই থেকে প্রশ্ন আসছে এটা আমাকে মাথায় রাখতে হবে, একটু চিন্তা ভাবনা করতে হবে। এবং আমাদের কঙ্কালতন্ত্র হচ্ছে টোটাল 206টা অস্থি নিয়ে গঠিত, এবং এই অস্থিগুলোর মাঝে মাঝে কোমল অস্থি থাকে। তো এখন ওই যে পরীক্ষার হলে ধরো 300 ছাড়া আর কিছু অপশনে নেই, তাহলে উত্তর কি হবে, 300 হবে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যে আমি একটু ব্রেক নিব, আমার চোখে আমি কিছু দেখতেছি না, মানে এখানে আইসা লাইট ছাড়ার পর আমার কেন জানি প্রচন্ড মাথা ব্যথা করতেছে এবং আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। তো আমি একটু 20 মিনিটের ব্রেক নিয়ে তারপর ক্লাসটা শুরু করি।
আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে এবং আমি চোখে কিছু দেখতেছি না, সেই জন্য পড়ায় আমি কনসেন্ট্রেশন দিতে পারতেছি না। আজকে প্রথম ক্লাস, তো আমি চাচ্ছিলাম না কোনো সমস্যা হোক, বাট আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে। আমি হচ্ছে যে চোখে কিছু দেখতেছি না, মানে হঠাৎ করে লাইটটা মেবি আমাকে অ্যাডজাস্ট করতেছে না, আমার চোখে প্রচন্ড ব্যথা দিচ্ছে। ঠিক আছে, তো আমরা একটু 20 মিনিটের ব্রেক নিয়ে দেন শুরু করব। 9টা যতটুকু পড়াইছি এতটুকুই থাকবে। আমরা হচ্ছে আবার এখন তো অলরেডি হচ্ছে যে 9টা 34 বাজে, আমরা 10টা বাজে শুরু করব। তো তোমরা যারা লাঞ্চ টাঞ্চ করো নাই, লাঞ্চ করে আসো। আমি একটু চোখ বন্ধ করে দেখি যে আমার মাথা ব্যথাটা কমে নাকি, মানে প্রচন্ড মাথা ব্যথা করতেছে, আমি কোনোভাবেই হচ্ছে ক্লাস নিতে পারতেছি না। ঠিক আছে, তাহলে আমরা 10টায় শুরু করবো আবার। তো যারা হচ্ছে লাঞ্চ করো নাই, লাঞ্চ করে আসো। ঠিক আছে, সরি লাঞ্চ করবে না, ডিনার করবে, রাতের বেলা তো ডিনার করে। তো আমাদের 10টায় শুরু হবে। হ্যাঁ, আমি একটু চোখটা বন্ধ করে দেখি, আমার মানে চোখে মুখে আমি অন্ধকার দেখতেছি। সবাই খেয়ে আসি আমরা। কিলো ক্যালোরি হওয়ার কথা, যদি কিলো ক্যালোরি থাকে ছোটবেলার পর আমার মনে নেই, যদি তোমরা কিলো ক্যালোরি পড়ে থাকো এটা, তাহলে কিলো ক্যালোরি লিখে রাখো। এটা যদি তোমরা ছোটবেলায় কিলো ক্যালোরি পড়ে থাকো, তাহলে এটা কিলো ক্যালোরি লিখে রাখো। ঠিক আছে, অপশনে দুইটাই থাকে, তখন আমরা আজমল স্যারের বইকে প্রেফার করব। বা স্পেসিফিক ভাবে যদি আমি বুঝতে পারি কোন বই থেকে প্রশ্ন করেছে, ধরো তুমি দেখলা যে তোমার বারে যত প্রশ্ন আসছে সব প্রশ্ন হচ্ছে আজমল স্যারের বই থেকে হওয়া, তাহলে তুমি আজমল স্যারের উত্তরটা দিবা। বা দেখো যে আলিম স্যারের অনুশীলনী থেকে সব দিয়ে দিছে, তখন আলিম স্যারের উত্তরটা দিবা। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমার হঠাৎ করে কি হয়েছে আই ডোন্ট নো, হঠাৎ করে আমি হচ্ছে চোখ মাথা ব্যথা শুরু হয়ে গেল এবং লাইট সহ্য হচ্ছে না হঠাৎ করে। তো দ্যাটস ওয়াই হচ্ছে যে একটু ব্রেক নিয়ে দেন আসলাম, যে হচ্ছে আমি কনসেন্ট্রেট করতে পারতেছিলাম না। সো হোপসো এখন আর সমস্যা হবে না, ক্লাস নিতে পারবো। দেখি যে সমস্যা হয় নাকি, জানি না হঠাৎ করে কেন এই সমস্যা হইলো। ক্লাস তো নিচ্ছি লম্বা সময় ধরে। তো চলে আসো সবাই, আমরা শেষ করেছিলাম এই জায়গায়। শেষ করেছিলাম আমরা এই জায়গায় যে কঙ্কালতন্ত্রের শ্রেণী বিভাগে। দেখা যাচ্ছে সবকিছু আলোকে, তো চলো আমরা শুরু করি। আসো, দেখো আমরা হচ্ছে যে কঙ্কালতন্ত্র যে আছে, কঙ্কালতন্ত্রটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মানবদেহের কঙ্কালতন্ত্রে 206টা অস্থি আছে। তোমাদের বইয়ের লাইনই, আমি জাস্ট কিছু কথা লিখবো, এগুলো লেখার কোনো দরকার নেই, যা লেখা লাগবে সেটা বলবো। দেখো তাহলে আমাদের কঙ্কালতন্ত্রকে কয়টা ভাগে ভাগ করা যায়। আমাদের বডির যে কঙ্কালতন্ত্র বা স্কেলেটাল সিস্টেম রয়েছে, কঙ্কালতন্ত্র বা ইংরেজিতে এটাকে কি বলি আমরা, স্কেলেটাল সিস্টেম। এই যে কঙ্কালতন্ত্র বা স্কেলেটাল সিস্টেম রয়েছে, এই জায়গায় আমরা টোটাল দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলতে পারি হচ্ছে আমরা অক্ষীয় কঙ্কাল, আর একটাকে বলি উপাঙ্গীয় কঙ্কাল। একটা অক্ষীয় আর একটা হচ্ছে উপাঙ্গীয়। অক্ষীয় জিনিসটা দিয়ে আসলে কি বোঝায়, অক্ষীয় বা ইংরেজি হচ্ছে এক্সিয়াল, অক্ষীয় ইংরেজি কি এক্সিয়াল, যে দেহের লম্ব অক্ষ বরাবর যারা আছে তাদেরকে বলি অক্ষীয়। আর উপাঙ্গীয় কথাটার অর্থ হচ্ছে উপাঙ্গীয়, তাহলে উপাঙ্গীয় অক্ষীয়, আরেকটা কি উপাঙ্গীয়, আরেকটা কি আমাদের উপাঙ্গীয়, আরেকটা হচ্ছে উপাঙ্গীয়। এই যে উপাঙ্গীয় আছে, উপাঙ্গীয়কে আমরা কি বলি ইংরেজিতে, অ্যাপেন্ডিকুলার, অ্যাপেন্ডিকুলার। তো আমাদের বোনস গুলাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে অক্ষীয় বা এক্সিয়াল, আরেকটাকে বলি উপাঙ্গীয় বা অ্যাপেন্ডিকুলার। এখন খেয়াল করে দেখো যে আমাদের কোন জায়গাগুলো বস্তিগুলোকে আমরা অক্ষীয় বলতেছি আর কাদেরকে উপাঙ্গীয় বলতেছি। খেয়াল করে, এটা হচ্ছে আমাদের একটা হিউম্যান বোন বা হিউম্যান একটা স্কেলেটনের ছবি। তো এই যে দেহের মাঝ বরাবর, এই যে দেহের এই অক্ষ বরাবর যারা আছে, এই বরাবর যারা আছে, এই বরাবর যারা আছে তাদেরকে বলতেছি আমরা অক্ষীয় স্কেলেটন। এই বরাবর যারা আছে তাদেরকে কি বলতেছি আমরা, অক্ষীয় বা এক্সিয়াল স্কেলেটন, অক্ষীয় বা এক্সিয়াল স্কেলেটন। আর দুই পাশে যে আছে, হাত পা আছে, এদেরকে বলি আমরা উপাঙ্গীয় কঙ্কাল। সো এর মধ্যে কি পড়তেছে, এর মধ্যে এই যে অংশটা, এটা হচ্ছে করোটি, এই অংশটার নাম কি, করোটি। এই যে এগুলা হচ্ছে কি আমাদের মাঝে মাঝে মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জর রয়েছে।
তাহলে অক্ষীয় বা এক্সিয়াল স্কেলেটন কয়টা? অক্ষীয় বা এক্সিয়াল স্কেলেটন হচ্ছে আমার 80টা অক্ষীয় বা এক্সিয়াল স্কেলেটন আছে। উপাঙ্গীয় বা অ্যাপেন্ডিকুলার স্কেলেটন আছে আমাদের কয়টা? উপাঙ্গীয় বা অ্যাপেন্ডিকুলার স্কেলেটন আছে 126টা। এইভাবে আমাদের 206টা অস্থি হয়। তো অক্ষীয় বা এক্সিয়াল স্কেলেটন যে আমরা দেখতে পাই, অক্ষীয় বা এক্সিয়াল স্কেলেটন যদি আমরা দেখি তাহলে হচ্ছে যে আমরা এখানে কয়টা অংশ পাবো? 3টা জিনিস আমাদের রয়েছে। এক নম্বর হচ্ছে করোটি বা স্কাল। করোটি বা এটাকে কি বলি আমরা? স্কাল। এই যে করোটি বা স্কাল যে আছে, করোটি বা স্কালে কয়টা বোনস রয়েছে? করোটি বা স্কালে বোনস রয়েছে আমাদের হচ্ছে যে 8টা। করোটি বা স্কালে অস্থি আছে, সরি, করোটি বা স্কালে অস্থি আছে কয়টা? 29টা। করোটি বা স্কালে অস্থি কয়টা আছে আমাদের? 29টা অস্থি করোটি বা স্কালে আছে। সো করোটি বা স্কাল বলতে কিন্তু আমাদের এই পুরো খুলিটা বুঝায়, এই পুরো অংশটা বুঝায়। এই পুরো অংশটাকে কি বলি আমরা? করোটি বা স্কাল বলি। তারপর থাকে আমাদের বক্ষ পিঞ্জর থাকে। তারপর কি থাকে আমাদের? বক্ষ পিঞ্জর বা ইংরেজিতে বলি হচ্ছে থোরাসিক কেজ। বক্ষ পিঞ্জর বা ইংরেজিতে কি বলি আমরা? থোরাসিক কেজ। থোরাসিক কেজ। থোরাসিক কেজে অস্থি কয়টা আছে? থোরাসিক কেজে অস্থি থাকে আমাদের 25টা অস্থি থাকে। আর সবার লাস্টে হচ্ছে আমাদের মেরুদণ্ড। এই মেরুদণ্ডে অস্থি থাকে আমাদের 26টা। মেরুদণ্ডে অস্থি থাকে কয়টা? মেরুদণ্ডে অস্থি থাকে 26টা। তাহলে দেখো এই চ্যাপ্টারের শুরুতে আমাদের এই ইম্পর্টেন্ট জায়গা কিন্তু এই অস্থিগুলোর নাম মনে রাখা। এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বোনসের নাম পারো, দেন বাকি জিনিস তোমাকে প্যারা দিবে না। বোনসের নাম পারো না, বাকি জিনিস হচ্ছে তোমাকে খুব প্যারা দিবে। তাহলে দেখো করোটি বা স্কাল 29টা, বক্ষপিঞ্জর বা থোরাসিক কেজ কয়টা? 25টা, মেরুদণ্ড কয়টা? 26টা। উপাঙ্গীয় কঙ্কাল যে আছে আমাদের, উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে আমাদের আমরা কি পাই? ঊর্ধ্ববাহু। ঊর্ধ্ববাহু বা ইংরেজিতে একে বলা হয় ফোর লিম্ব। ঊর্ধ্ববাহু বা ইংরেজিতে এটাকে বলা হয় ফোর লিম্ব। এখানে অস্থি আছে 60টা। আমাদের হচ্ছে যে নিম্ন বাহু বা এটাকে বলা হয় হাইন্ড লিম্ব। নিম্ন বাহুকে ইংরেজিতে কি বলা হয়? হাইন্ড লিম্ব। সো এই যে আমাদের হাইন্ড শব্দটা দিয়ে সবসময় পশ্চাৎ বুঝায়। হাইন্ড শব্দটা দিয়ে কি বুঝায়? হাইন্ড ওয়ার্ডটা দিয়ে বুঝায় হচ্ছে সবসময় পশ্চাৎ বা পেছনে। পশ্চাৎ বা পেছনে বা নিচে শব্দ বুঝায় হাইন্ড ওয়ার্ডটা দিয়ে। যেমন আমাদের ব্রেইনের মধ্যে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক আছে। ছোটবেলায় যদি পড়ে থাকো, অগ্র মস্তিষ্ককে বলা হয় ফোর ব্রেন, মধ্য মস্তিষ্ককে বলা হয় মিড ব্রেন, পশ্চাৎ মস্তিষ্ককে বলা হয় হাইন্ড ব্রেন। সো হাইন্ড শব্দটা দিয়ে বুঝায় পেছনে, ফোর শব্দটা দিয়ে বুঝায় সামনে, বা ফোর শব্দটা দিয়ে বুঝায় উপরে, হাইন্ড শব্দটা দিয়ে বুঝায় নিচে। সো হচ্ছে এই হাইন্ড শব্দটা দিয়ে পশ্চাৎ, পেছনে বা নিচে বুঝায়। আর FORE ফোর, এই ফোর শব্দটা দিয়ে সামনে বা আগে বা উপরে বুঝায়। সো নিম্নবাহুতে অস্থিও আমাদের কয়টা? নিম্নবাহুতে অস্থি সংখ্যা আমাদের 60টা অস্থি আমাদের নিম্নবাহুতে রয়েছে। তারপর হচ্ছে যে আমাদের কি, এরপর আমাদের হচ্ছে যে আর দুইটা জিনিস। একটা হচ্ছে এই যে আমাদের অস্থি, এই যে আমরা এটা বক্ষ পিঞ্জর বলতেছি, আর এটা হচ্ছে আমাদের হাত। এই বক্ষ পিঞ্জর এবং হাতের মধ্যে সংযোগ করার জন্য এখানে কিছু অস্থি থাকে, তাদেরকে বলে বক্ষ অস্থি চক্র। কি বলা হয়? সব দেখাবো, জাস্ট এখন আমার সাথে একটু নামগুলো উচ্চারণ করো। বক্ষ অস্থি চক্র। বক্ষ অস্থি চক্র বা এটাকে ইংরেজিতে বলি হচ্ছে আমরা পেক্টোরাল গার্ডেল। বক্ষ অস্থি চক্র বা ইংরেজিতে কি বলি আমরা? পেক্টোরাল গার্ডেল। এখানে অস্থি সংখ্যা হচ্ছে 4টা। এখানে অস্থি সংখ্যা কয়টা? এখানে অস্থি সংখ্যা হচ্ছে আমাদের 4টা। আর লাস্টে হচ্ছে আমাদের শ্রোণী চক্র। লাস্টে কি আমাদের? লাস্টে হচ্ছে আমাদের শ্রোণী চক্র বা ইংরেজিতে বলি কে পেলভিক গার্ডেল। ইংরেজিতে কি বলি? পেলভিক গার্ডেল। এখানে অস্থি কয়টা? 2টা। সো এই হচ্ছে আমাদের 206টা অস্থির হিসাব। সো এটা তোমাদের লেখার দরকার নেই, এটা তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে। এই যে দেখো এখানে একটা ছক দেওয়া আছে। তাহলে ভাই লেখা দরকার নাই, আপনি লিখছেন কেন? আমার না লিখতে স্যাটিসফ্যাকশন লাগে না, কি জিনিস আমার লিখতে হয়। দেখো এখানে সুন্দর করে সাজায় দিছে যে আমাদের কঙ্কালতন্ত্র যে আছে, কঙ্কালতন্ত্রের মধ্যে এই জায়গাটা দেখো, এই জায়গাটার পাশে এই যে আই স্টার দিছি, ইনফিনিটি স্টার। আই স্টার মানে কি? ইনফিনিটি স্টার। তাহলে আমাদের অক্ষীয় কঙ্কাল কয়টা? 80টা। উপাঙ্গীয় কঙ্কাল কয়টা? 126টা। অক্ষীয় কঙ্কালের মধ্যে করোটি কয়টা? 29টা। মেরুদণ্ড কয়টা? 26টা। বক্ষপিঞ্জর কয়টা? 25টা। তো এইগুলা মনে রাখতে হবে। তোমরা অনেক এক্সট্রা ইনফো নিয়ে দৌড়াদৌড়ি করো, ভাইয়া এই এক্সট্রা ইনফো কি জানতে হবে, ওই এক্সট্রা ইনফো কি জানতে হবে, ভাইয়া এটা কি বুঝতে হবে, ওইটা কি বুঝতে হবে। ভাই তোমাকে আছে মূল বইয়ের জিনিস জানতে হবে। তোমাকে এক্সট্রা ইনফো এত পড়াচ্ছে, এই ইনফো মনে রাখা ইম্পর্টেন্ট। তুমি এই ইনফোই পরীক্ষা আসলে ভুল করবা, এক্সট্রা ইনফো দিয়ে তুমি কি করবা? এই ইনফোই হচ্ছে যে তুমি পরীক্ষা আসতে ভুল করবা, এক্সট্রা ইনফো দিয়ে তুমি কি করবা? তাহলে দেখো যে আমাদের দেহের লম্ব অক্ষ বরাবর যে বোনসগুলো আমরা পাইছি তাদেরকে আমরা কি বলছি? অক্ষীয়। আর দুই পাশে যারা থাকে তাদেরকে বলছি উপাঙ্গীয়। তাহলে অক্ষীয় কঙ্কালের মধ্যে কি আসছে আমাদের? আসছে হচ্ছে করোটি বা স্কাল, আসছে মেরুদণ্ড, আসছে বক্ষপিঞ্জর। সো করোটি বা স্কাল এখানে অস্থি 29টা, মেরুদণ্ডে 26টা, বক্ষপিঞ্জরে 25টা।
আর আমাদের উপাঙ্গীয় কঙ্কাল যেগুলো দুই পাশে আছে, হাত পা কি দুই পাশে আছে, এগুলি উপাঙ্গ বলি, উপাঙ্গীয় কঙ্কাল। উপাঙ্গ দিয়ে কিন্তু আবার চলনাঙ্গকেও বুঝায়। উপাঙ্গ দিয়ে কি বোঝায়? চলনাঙ্গ বা মুভমেন্টের অর্গানকে উপাঙ্গীয় অঙ্গ বলে। সেখানে উপাঙ্গীয় বলতে অ্যাপেন্ডিকুলার বা দুই পাশের অংশ বুঝাইছে। এখানে আসে হচ্ছে আমাদের বক্ষ, অস্থি চক্র, একটা হচ্ছে বাহু। দেখো এখানে একটা আজীব টার্ম ইউজ করছে তোমাদের বইয়ের মধ্যে, সেটা শুধু বাহু বলছে। এখন বাহু বললে কিন্তু ঊর্ধ্ব বাহু আসে, নিম্ন বাহু আসে, দুইটা কিন্তু বাহুর মধ্যে আসে, বাট এখানে টার্ম ইউজ করছে শুধু বাহু। তো শুধু বাহু টার্মটা ইউজ করছে এবং বলছে 60টা। এখন তোমার পরীক্ষায় এমসিকিউতে আমি প্রশ্ন দিলাম বা মেডিকেলে প্রশ্ন আসলো, বাহুতে কয়টি অস্থি থাকে? অপশনে 60ও আছে, অপশনে 120ও আছে, 30 আছে, অপশনে 50 আছে। তুমি চিন্তা করলা যে আমাদের বডিতে বাহু তো দুইটা, একটা ঊর্ধ্ব বাহু, একটা নিম্ন বাহু। ঊর্ধ্ব বাহুতে অস্থি 60টা, নিম্ন বাহুতে অস্থি 60টা, তার মানে 120টা অস্থি। সুন্দর মতো 120টা অস্থি জায়গায় দিয়ে আসলা, ধৈরা নিশ্চয়ই এটাতে তুমি মার্ক পাবা, মার্ক পাই আনলে না, এটার কারণে চান্স মিস। কারণ কি? কারণ তোমার বইয়ে কোথাও বলা নাই যে ঊর্ধ্ব বাহু আর নিম্ন বাহু মিলে 120টা অস্থি আছে, বাহু 120টা বলে নাই। কিন্তু এখানে দেখো বলে দিছে বাহু 60টা। যে এই কথাটা কারেক্ট কথা না, এই কথাটা কারেক্ট না, এই কথাটার মধ্যে ভেজাল আছে। বাট বইয়ের কথা বইয়ের কথা। মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ওই অনুধাবন করে কোনো কিছু বের করার কোনো সুযোগ নেই, এটা মাথায় ঢুকায় ফেলো। মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি অনুধাবন করে কিছু বের করব, নো নেভার। মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার যা আছে তুমি সেটাই হচ্ছে যে বইয়ে যা আছে সেটাই দিবা, এটা একবারে বলে দিচ্ছি। তো এই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বেশি বোঝাবুঝির দিকে যাইতে যাবা না, অ্যানালাইসিস করার দিকে যাইতে যাবা না। মেডিকেল ভর্তি পরীক্ষায় বইয়ে যা আছে তা সবার আগে, অ্যানালাইসিস পরে চিন্তা হবে। এটা মেডিকেল লাইফের কথা, মেডিকেল লাইফে অনেক কিছু অনেক সময় মুখস্থ করবে আগে, পরে অ্যানালাইসিস করতে হবে। সো এটা আমাকে বুঝে নিলাম যে আমার বাহু যদি বলে যে বাহু কয়টা, বাহু হচ্ছে আমাদের 60টা। বাহু কয়টা? 60টা। তো হচ্ছে আর 60টা। তো এখানে বাহু বলতে বেসিক্যালি ঊর্ধ্ব বাহু বুঝাইছে বা আমাদের আপার লিম বুঝাইছে। আর পা হচ্ছে আমাদের পায়ে অস্থি কয়টা থাকে? 60টা। সো পা বলতে নিম্ন বাহু। কিন্তু এখানে স্পেসিফিক ভাবে দেখো, আবারও বলতেছি, এটা ঊর্ধ্ব বাহু নিম্ন বাহু আমরা পড়ে আসছি, কিন্তু এখানে আলাদাভাবে শুধু বাহু আরটা আমাদের ঊর্ধ্ব বাহুর ক্ষেত্রে ইউজ করছে। ঊর্ধ্ব বাহুতে আমাদের বা বাহুতে 60টা অস্থি আছে। পা নিম্ন বাহুকে পা বলছে, এখানে 60টা অস্থির কথা বলছে। বক্ষস্থি চক্রে অস্থির কথা বলছে কয়টা? 4টা। বক্ষস্থি চক্র এখানে অস্থি 4টা। আমাকে একটু বলো তো, তোমাকে একটু আগে আমি বক্ষস্থি চক্রের ইংরেজি বলছি, তুমি আমাকে কমেন্টে একটু বক্ষস্থি চক্রের ইংরেজিটা জানাও। জাস্ট কিছুক্ষণ আগে আমি তোমাকে বক্ষস্থি চক্রের ইংরেজি জানাইছি, আমাকে বক্ষস্থি চক্রের ইংরেজি বলো। পেক্টোরাল গার্ডেল, তাই তো? আচ্ছা, আর হচ্ছে শ্রোণী চক্র। শ্রোণী চক্রের অস্থি কয়টা আছে? 2টা। শ্রোণী চক্রের অস্থি আছে 2টা। আসো আমরা একটু এদের সম্পর্কে আরেকটু জানি। এই যে করটিতে যে 29টা অস্থি, তার মধ্যে একটা হচ্ছে করটিকা 8টা, মুখমণ্ডলীয় অস্থি 14টা, কর্ণাস্থি 6টা, হায়োইড অস্থি 1টা। তারপর হচ্ছে মেরুদণ্ড, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, কক্সিস। বক্ষপিঞ্জরের মধ্যে পাঁজর এবং স্টারনাম আছে আমাদের। জাস্ট একটা রিডিং দিয়ে যাচ্ছে, এগুলো সব আমরা পড়বো। বক্ষ অস্থি চক্রে স্ক্যাপুলা, ক্ল্যাভিকল আছে। বাহুর মধ্যে হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জিস আছে। শ্রোণী চক্রে ইনোমিনেট বোন বা হিপ বোন আছে। পাতে ফিমার, প্যাটেলা, টিবিয়া, ফিবুলা, টার্সাল, মেটারার্সাল, ফ্যালাঞ্জিস আছে। একটা জাস্ট রিডিং দিয়ে গেলাম আমরা সামনেই প্রতিটা বোনস নিয়ে ভালো করে পড়বো। এখন দেখো যে আমাদের হচ্ছে এখানে বোনসের একটা বিশাল ছক দেওয়া আছে, এটা ইনফিনিটি স্টার দেওয়া আছে, কিন্তু বাবারা মায়েরা এটা এই জায়গা থেকে জীবনও পড়তে পারবে না, এটা আমি যেমনে পড়াই এমনে পড়ো, তাইলে দেখবা যে সহজ হবে। তাহলে একজন আমাকে কমেন্টে বলছো অক্ষীয় কঙ্কাল বুঝাইতে, এই যে দেখো এখানে আমি ছবিতে দেখাইছি, তুমি মানে এই জায়গাটা মিস করছো। দিয়ে লম্বা অক্ষ বরাবর যে বোনসগুলো আছে এটা অক্ষীয় কঙ্কাল। সো লম্বা অক্ষ বরাবর এই করটি পরে, এই যে আমাদের বক্ষপিঞ্জরটা পরে, তার পেছনে থাকা মেরুদণ্ড আমাদের এই জায়গায় পরে, এটা হচ্ছে অক্ষীয়। আর দুই পাশে যা আছে এটা কি? উপাঙ্গীয় কঙ্কাল আমাদের। তো আমরা যদি শুরু করি, আমাদের বইটা এই জায়গা থেকে শুরু হয়েছে, অক্ষীয় কঙ্কাল বা এক্সিয়াল স্কেলেটন দিয়ে আমাদের বই শুরু হয়েছে। চলো আমরা অক্ষীয় কঙ্কাল দিয়েই শুরু করি, বইয়ের ধারাবাহিকতা দিয়ে আমরা থাকি। তো দেখো আমাদের যে অক্ষীয় কঙ্কাল আছে, আমাদের হচ্ছে করটি আছে। করটি আমাদের তাহলে হচ্ছে যে করটিতে বোনস কয়টা আমাদের খেয়াল করি। করটিতে আমাদের হচ্ছে বোনস কয়টা, যাদের কাছে হিরো বই আছে তারা হিরো বই খুলতে পারো। হিরো বই করটির অংশের মধ্যে সুন্দর মতো ছন্দ গল্প দেওয়া আছে। তো করটিতে আমাদের হচ্ছে বোনস কয়টা? করটিতে বোনস হচ্ছে আমাদের 29টা। করটিতে আমাদের 29টা
অস্থি। করটিতে কয়টা অস্থি আছে? করটিতে 29টা অস্থি রয়েছে। করটিতে আমাদের যে 29টা অস্থি রয়েছে তাকে আমরা টোটাল 4টা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলি হচ্ছে করটিকা, এটাকে কি বলতে পারি আমরা? করটিকা, বা ইংরেজিতে বলি হচ্ছে ক্রেনিয়াম। করটিকা বা ক্রেনিয়াম, এই যে করটিকা বা ক্রেনিয়াম, এই জায়গায় অস্থি থাকে 8টা। সো করটিকা বা ক্রেনিয়াম হচ্ছে এমন অংশ যেটা মস্তিষ্ককে ধারণ করে। সো করটিকা বা ক্রেনিয়াম আমাদের কাকে ধারণ করে? মস্তিষ্ককে ধারণ করে, মস্তিষ্ককে ধারণ করে, মস্তিষ্ককে রক্ষা করে। ওর ভেতর মস্তিষ্ক থাকে, ও মস্তিষ্ককে সুরক্ষা দেয়, কর্টিকা বা ক্রেনিয়া। তারপর হচ্ছে আমাদের চেহারা, যেটার উপর কত কিছু নির্ভর করে। আহারে বাচ্চাটার চেহারা খুব সুন্দর, উহরে ছেলেটার চেহারা একদমই সুন্দর না, মুখটা একদম বাঁকা, নাকি নাই একদম, ঠিক আছে। মুখমণ্ডল বা এটাকে কি বলি আমরা? ফেস। সো মুখমণ্ডলীয় অস্থি বা এটাকে বলি হচ্ছে আমরা ফেসিয়াল বোন। মুখমণ্ডলীয় অস্থি বা ইংরেজিতে এটাকে কি বলি আমরা? ফেসিয়াল বোন। এই ফেসিয়াল বোন কয়টা আছে? ফেসিয়াল বোন আছে আমাদের হচ্ছে 14টা। ফেসিয়াল বোন কয়টা? 14টা আছে আমাদের ফেসিয়াল বোন। 14টা ফেসিয়াল বোন আছে আমাদের। আমাদের কর্ণাস্থি বা ওসিকাল আছে। কর্ণাস্থির আরেকটা নাম কি? ওসিকাল। এই কর্ণাস্থি বা ওসিকাল কয়টা? কর্ণাস্থি বা ওসিকাল হচ্ছে 6টা। তারপর হচ্ছে যে আমাদের এই হাইওয়েড নামে একটা অস্থি আছে। এই হাইওয়েড অস্থি কয়টা? হাইওয়েড, এই হাইওয়েড অস্থি হচ্ছে আমাদের একটা। হাইওয়েড অস্থি কয়টা? একটা। এবং হাইওয়েড অস্থিটা আমাদের বডির একটা সিঙ্গেল জয়েন্টলেস বোন। সিঙ্গেল জয়েন্টলেস বোন, এটার কোনো জয়েন্টে এরা যুক্ত হয় না, এরা কারোর সাথে কোনো জয়েন্টে যায় না। সিঙ্গেল জয়েন্টলেস বোন, এবং এরা বেসিক্যালি আমাদের গলায় থাকে। কোথায় থাকে? গলায় থাকে। এই হাইওয়েড বোনসটার অবস্থান কোথায়? আমাদের গলায় এই হাইওয়েড বোনস থাকে। তো আমাদের এই বোনসগুলো সম্পর্কে জানতে হবে। বোনসগুলো সম্পর্কে কিছু কথা আমরা হচ্ছে জানবো, কিছু কথা আমরা হচ্ছে জানবো। লিখছি এতটুকু। এবার আসো যে আমরা প্রতিটা সম্পর্কে একটু কিছু কিছু ছোট ছোট কথা লিখি। একটা হচ্ছে করটিকা, একটা হচ্ছে কি? করটিকা বা ইংরেজিতে এটাকে কি বলি আমরা? ক্রেনিয়াম। সেই করটিকা বা ক্রেনিয়াম, এখানে আমাদের কয়টা অস্থি আছে? 8টা অস্থি আছে। সো এখানে একটা কথা আছে, দেখো, 6 ধরনের 8টা অস্থি। 6 ধরনের 8টা অস্থি। সো পরীক্ষায় এই প্রশ্নটা আসলে তোমরা করো কি? সুন্দর মতো 2টা জায়গায় ভুল করো। ধরো পরীক্ষায় দিলাম করটিকায় কয় ধরনের অস্থি থাকে, দিয়ে আসো 8টা। আবার দিলাম করটিকায় কয়টা অস্থি থাকে, সেটাও দাও 8টা। এখন ধরন আর অস্থি সংখ্যা দুইটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি? আগে অস্থিগুলোর নাম বলি, তাইলে বুঝবা। তো আমরা এটা মনে রাখার জন্য একটা ছন্দ ইউজ করি, সেটা হচ্ছে কি? আমাদের হচ্ছে ফেনির পয়েট, ঠিক আছে। ফেনির পয়েট ফ্রান্সে গেল। ফেনির পয়েট কি গেল আমাদের? ফেনির পয়েট হচ্ছে ফ্রান্সে গেল। এখন এটা নানা ছন্দ দিয়ে মনে রাখতে পারো, রাখো, যার যে ছন্দ দিয়ে মনে রাখতে মন চায় রাখো, কোনো সমস্যা আমার নাই। সো ফেনির পয়েট কোথায় গেছে? ফেনির পয়েট ফ্রান্সে গেছে। তো ফেনি দিয়ে আসে হচ্ছে স্ফেনয়েড। ফেনি দিয়ে আমি মনে রাখি কি? এটা আমি ছোটবেলা থেকে মনে রাখতেছি এবং ছোটবেলা থেকে আমি এটাই পড়াচ্ছি। ফেনি দিয়ে আসি স্ফেনয়েড, পি দিয়ে আসে হচ্ছে প্যারাইটাল, পি দিয়ে আসে কি? প্যারাইটাল। ও দিয়ে কি আসে আমাদের? অক্সিপিটাল। ও দিয়ে আসে হচ্ছে অক্সিপিটাল। ই দিয়ে আসে এথময়েড। ই দিয়ে কি আসে? এথময়েড। ই দিয়ে কি আসে? এথময়েড। টি দিয়ে আসে হচ্ছে আমাদের টেম্পোরাল। টি দিয়ে কি আসে? টেম্পোরাল। ফ্রান্সে দিয়ে কি আসে? ফ্রান্সে দিয়ে আসে হচ্ছে ফ্রন্টাল। ফ্রান্সে দিয়ে কি আসে? ফ্রান্সে দিয়ে হচ্ছে ফ্রন্টাল আসে। তো ফেনির পয়েন্ট হচ্ছে আমাদের ফ্রান্সে গেল। তো ফেনি দিয়ে কি আসে? স্ফেনয়েড। পয়েন্টের পি দিয়ে প্যারাইটাল, ও দিয়ে অক্সিপিটাল, ই দিয়ে এথময়েড, টি দিয়ে টেম্পোরাল, ফ্রান্সে দিয়ে ফ্রন্টাল। তাহলে বোনস কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে বোনসের ধরন হচ্ছে 6টা। 6টা ধরনের বোনস পাইলাম। এখন খেয়াল করে দেখো, এই বোনস গুলা আমি তোমাকে একটু তোমার বডিতে বোঝানোর চেষ্টা করি। তোমরা ঠিক আমি যেভাবে বডিতে হাত রাখবো সেভাবে তুমি তোমার দেহে হাত রেখে পড়বা, তাইলে হচ্ছে মনে থাকবে। খেয়াল করো, এই যে আমাদের এখানে হাত রাখো, এটা কি আমাদের কপাল বলি না? আরে কপালটাই খারাপ, এটা হচ্ছে ফ্রন্টাল বোন। এটা কি বোন? ফ্রন্টাল বোন। মাথার দুই পাশে এরকম উঁচু জায়গা আছে, দুই পাশে দুটো উঁচু জায়গা আছে। এবার আবার হাত রাখো, এটা হচ্ছে প্যারাইটাল বোন। এই বোনসটার নাম কি? প্যারাইটাল বোন। তাহলে আমার সাথে সাথে বলে, এটা কি? ফ্রন্টাল। এটা কি? প্যারাইটাল। তারপর হচ্ছে যে পেছনের দিকে, যে মাথার পেছনের দিকে এই জায়গায় এখানে হাত রাখো, এখানে বোনসটার নাম বলো অক্সিপিটাল। নাম কি এটার নাম? অক্সিপিটাল। তাহলে এটা হচ্ছে ফ্রন্টাল, এটা হচ্ছে আমাদের প্যারাইটাল, এটা হচ্ছে আমাদের কি? অক্সিপিটাল, ঠিক আছে। আর এই যে কান আছে আমাদের, কানের ঠিক উপরে এভাবে হাত রাখো, কানের ঠিক উপরে এখানে হাত রাখলে এটা হবে টেম্পোরাল। এটার নাম কি? টেম্পোরাল। তাহলে ফ্রন্টাল, প্যারাইটাল, পেছনে অক্সিপিটাল, এখানে টেম্পোরাল। খেয়াল করে দেখো যে ফ্রন্টাল এটা তো আমাদের একটা, তাই তো? একটা। পিছনে অক্সিপিটাল সেও একটা, বাট প্যারাইটালটা দুই পাশ থেকে আমরা হাত রাখছি, দ্যাট মিন্স প্যারাইটাল দুইটা।
টেম্পোরালটা আমরা দুই পাশ থেকে হাত রাখছি, দ্যাট মিন্স টেম্পোরাল দুইটা আমাদের। তাহলে হচ্ছে এছাড়া আর কি আছে, দুই চোখের মাঝে থাকে এথময়েড, দুই চোখের মাঝে কি থাকে এথময়েড, আর দুই চোখের পেছনে থাকে স্ফেনয়েড। দুই চোখের মাঝে কি থাকে এথময়েড, আর দুই চোখের পেছনে থাকে স্ফেনয়েড। তো আমাদের 6টা অস্থি, তার মধ্যে পয়েটের পি আর পয়েটের টি এরা হচ্ছে জোর, পয়েটের পি আর পয়েটের টি হচ্ছে কি আমাদের জোর, পয়েটের টি আর পয়েটের টি হচ্ছে, পয়েটের পি আর পয়েটের টি হচ্ছে জোর, আর বাকি সবাই হচ্ছে বিজোড়। সো এরা ডাবল ডাবল থাকে, প্যারাইটাল দুইটা, টেম্পোরাল দুইটা। তাহলে 6 ধরনের অস্থি, সংখ্যায় হচ্ছে আমাদের কয়টা, 8টা। 6 ধরনের অস্থি সংখ্যায় 8টা। এই 8টা অস্থির মধ্যে জোর কয়টা আর বিজোড় কয়টা বলো তো? 6 ধরনের অস্থি এবং টোটাল অস্থি হচ্ছে 8টা অস্থি। তাহলে এখানে জোর অস্থি কয়টা? এখানে জোর অস্থি হচ্ছে 2টা। জোর অস্থি হচ্ছে আমাদের কয়টা? জোর অস্থি হচ্ছে 2টা। জোর অস্থি হচ্ছে 2টা। কি কি আমাদের? একটা হচ্ছে প্যারাইটাল আর একটা হচ্ছে টেম্পোরাল। প্যারাইটাল এবং টেম্পোরাল পরীক্ষায় আসবে কোনটা জোর কোনটা বিজোড়। তাহলে জোর অস্থি হচ্ছে আমাদের 2টা, আর বিজোড় অস্থি হচ্ছে আমাদের কয়টা? বিজোড় অস্থি হচ্ছে আমাদের 4টা। বিজোড় অস্থি হচ্ছে আমাদের 4টা। বিজোড় অস্থি আমাদের 4টা। কোন 4টা? এই যে আমাদের স্ফেনয়েড, এদিক থেকে আসে অক্সিপিটাল, এদিক থেকে আসে এথময়েড, এদিক থেকে ফ্রন্টাল। এরা হচ্ছে আমাদের কি? এরা হচ্ছে বিজোড় অস্থি। এখন খেয়াল করে দেখি, আমরা বইয়ে যাই, বইয়ে গেলে দেখবো যে আমাদের বলা আছে অস্থিগুলোর নাম নিয়ে কথাবার্তা বলা আছে। 6 ধরনের মোট 8টি সুগঠিত চাপা শক্ত অস্থি নিয়ে গঠিত। 6টি আমাদের হচ্ছে সুগঠিত চাপা অস্থি নিয়ে হচ্ছে আমাদের গঠিত। তো এখন খেয়াল করে দেখো, এই যে বোনসগুলা, এই বোনসগুলোর মধ্যে যে সংযোগ থাকে, সংযোগের জয়েন্টের একটি স্পেশাল নাম আছে। এই যে বোনসগুলা সংযোগের জয়েন্টের একটি স্পেশাল নাম আছে। এই জয়েন্টটার নাম হচ্ছে সুচার সন্ধি। এই জয়েন্টটার নাম কি? সুচার সন্ধি। সুচার সন্ধি। তাহলে হচ্ছে আমাদের এই যে অস্থিগুলা, মাথার খুলির অস্থিগুলা যুক্ত থাকে কি দিয়ে? সুচার সন্ধি। এবং এই সুচার সন্ধিটা একটা অনর সন্ধি, এটা কিন্তু কোনো নড়াচড়া করে না, এটা অনর সন্ধি, এটা কোনো ধরনের কোনো নড়াচড়া করবে না, একদম হচ্ছে যে ফিক্সড। আমাদের মাথায় কোনো কিছু কি নড়ে? নড়ে না, একদম হচ্ছে ফিক্সড, একদম হচ্ছে ফিক্সড, আমাদের একদম ফিক্সড। এখানে দেখো, এখানে আমি আলিম স্যারের বই থেকে একটা ইনফরমেশন লিখছি, এটা একটু বইয়ের পাশে লিখে রাখো। সেটা হচ্ছে ফন্টানেল। কি বলছে এটাকে? ফন্টানেল। ফন্টানেল জিনিসটা কি? ফন্টানেল লিখে রাখো, ফন্টানেল। ফন্টানেল জিনিসটা হচ্ছে যে এটা কি? ফন্টানেল লিখে রাখি এটা আমরা সবাই, এই যে এখান থেকে লিখি দেখে ভাইয়ারটা, ফন্টানেল। ফন্টানেল কি? ফন্টানেল, আবারও বলতেছি ফন্টানেল। এবং এই ফন্টানেল থেকে এই লেখাগুলো আমরা হচ্ছে লিখি, এখানে লেখাগুলো আমরা লিখি। ফন্টানেল হচ্ছে করটিকার অস্থির মাঝে ফাঁকা স্থান, করটিকার এই বোনসগুলোর মাঝে কিছু গ্যাপ থাকে, এটাকে বলি ফন্টানেল। সংখ্যা কয়টা? 6টা। কি করে? প্রসবে সাহায্য করে, মস্তিষ্ক বিকাশে সাহায্য করে। বিষয়টা হচ্ছে আমাদের বাচ্চাদের মাথা কিন্তু বড়, মানুষের মাথা কিন্তু হচ্ছে যে যথেষ্ট বড় সড়ো সাইজের দেহের তুলনায়। এটা গরুর মাথা যদি চিন্তা করো আর মানুষের মাথা চিন্তা করো, দেহের তুলনায় মানুষের মাথা কিন্তু বড়। এখন এই যে আমাদের দেহের তুলনায় মাথা বড়, আমরা জন্ম হয়েছে, আমাদের বেশিরভাগ মানুষের স্বাভাবিক জন্মপথ হচ্ছে মায়ের জরায়ু পথে বা ভ্যাজাইনা পথে আমরা হচ্ছে যে বের হই। সো যখন হচ্ছে যে নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি হয়, তখন বাচ্চার মাথা যদি খুব বড় সড়ো সাইজের থাকে, তখন সে বাচ্চা ডেলিভারি হতে পারে না। আমাদের কাছে অনেক সময় রোগীরা আসে, রোগীরা আসার পর আমাদের কাছে জিজ্ঞাসা করে যে স্যার নর্মাল ডেলিভারি হবে কিনা। আমরা পেশেন্টের বিপিডি, বাইপ্যারাইটাল ডায়ামিটার, এই বাইপ্যারাইটাল ডায়ামিটার এবং হচ্ছে যে পেলভিক ফ্লোরের ডায়ামিটার মেপে তাদের জানাই যে হচ্ছে যে আপনার কি নর্মাল ডেলিভারি হবে কি হবে না। বাচ্চার মাথা যদি অনেক বড় হয়, তাহলে অনেক সময় নর্মাল ডেলিভারি হয় না। এখন বাচ্চার মাথা যে নর্মাল সাইজ, সেই নর্মাল সাইজের মাথাও হচ্ছে বের হইতে আসলে অনেক কষ্ট। সো দ্যাটস ওয়াই বাচ্চাদের মাথাতে কি হয়, তো ছোট অবস্থায় এই সুচার সন্ধিগুলা ঠিকঠাক মতো হচ্ছে যে একদম লেগে নেই, তখন বাচ্চা হওয়ার সময় একটা মাথার একটা অংশ আর একটা মাথার একটা বোনস আর একটা বোনসের উপর এরকম উঠে যায়, একটা বোনস আর একটা বোনসের উপর উঠে যায়। সো দেখা যায় অনেক সময় বাচ্চা জন্মের পর দেখা যায় মাথা একদম শক্ত বা ফুলে আসে, তো এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়, বাচ্চাদের জন্মের পর এটা হয়। তো দেখা যায় বাচ্চা জন্মের পর বাসায় কারো যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে, যে ভাই বোন হচ্ছে আত্মীয় স্বজনের মধ্যে ছোট বাচ্চা কাচ্চা থাকে, দেখবো ওর মাথার এই জায়গায় একটা গ্যাপ আছে, এটাকে মাথার ইন্দুর বলি আমরা। কি বলি? ইন্দুর বলি। এই ইন্দুরটা এদিক ওদিক হচ্ছে যে চড়তেছে, আমাদের গ্রামের ভাষায় ইন্দুর বলে, কারণ এটা মুভ করে, ছোট্ট একটা ফাঁকা জায়গা, এটা আসলে একটা গ্যাপ বা ফন্টানেল। তো আমাদের হচ্ছে ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই করটিকার অস্থির মাঝে ফাঁকা স্থান বা গ্যাপ থাকে, এটাকে কি বলা হয়? ফন্টানেল বলা হয়। কয়টা থেকে? 6টা থাকে। এবং এই ফন্টানেল কারণেই মাথার অংশটা একটা একটার উপরে উঠে আমাদের হচ্ছে প্রসবে সাহায্য হয় বা মাথাটা ডেলিভারি করতে সাহায্য করে ফন্টানেল গুলা। আর মস্তিষ্কের বিকাশ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ছোট বাচ্চার তো মাথা ছোট, এখন যদি হয় যে মাথার বোনস গুলা সব একটা একটার সাথে শক্তভাবে লেগে আছে, তাহলে ব্রেন কি আর বড় হবে? ব্রেন আর বড় হবে না। সো দ্যাটস ওয়াই হচ্ছে বাচ্চাদের ব্রেন বড় হওয়ার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের ব্রেনটা বড় হবে, সাথে সাথে আমাদের এই বোনস গুলা বড় হইতে থাকবে। সো বোনস গুলা বড় হয় কিভাবে? এই যে গ্যাপ থাকে, এই গ্যাপটা ধরে ধরে বোনস গুলা বড় হয়, গ্যাপ গুলা ফিল আপ করতে করতে
করতে বড় হয়। দ্যাট মিনস হচ্ছে আমাদের এই যে ফন্টানেল আছে, এই ফন্টানেলটা কর্টিকার অস্থির সাথে ও কর্টিকার অস্থির মাঝে ফাঁকা স্থান 6টা থাকে, প্রসবে সাহায্য করে, মস্তিষ্ক বিকাশে সাহায্য করে। কিসে সাহায্য করে? মস্তিষ্ক বিকাশে সাহায্য করে। সো এটার নামই হচ্ছে ফন্টানেল। এটার নামই কি আমাদের? এটার নামই হচ্ছে ফন্টানেল। এটার নামই কি? এটার নামই হচ্ছে ফন্টানেল। এটার নামই কি? এটার নামই হচ্ছে ফন্টানেল। এটার নামই কি আমাদের? এটার নামই হচ্ছে আমাদের ফন্টানেল। ফন্টানেল এটার নামই হচ্ছে আমাদের ফন্টানেলি। এটার নামই হচ্ছে আমাদের ফন্টানেলি। এই যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় এই জন্মের পরপরই মাথার মধ্যে হচ্ছে যে এরকম গ্যাপ থাকে, ঠিক আছে? এই যে দেখো মাথার মধ্যে এই যে ছোট বাচ্চারা জন্মের পরপরই এই যে মাথার মধ্যে এরকম ছোট কিছু গ্যাপ থাকে কিন্তু, ঠিক আছে? এই যে মাথার মধ্যে এরকম কিছু ছোট গ্যাপ থাকে, এগুলো হচ্ছে একদম বাসায় ছোট বাচ্চা থাকলে চেক করে দেখবা যে এই সামনের গ্যাপটা একটা লম্বা সময় থাকে, প্রায় 1 বছর লেগে যায় সামনের গ্যাপটা পূরণ হতে। পেছনে গ্যাপ থাকে টোটাল 6টা আমাদের গ্যাপ এরকম ছোট বাচ্চাদের মাথার মধ্যে কিন্তু পাওয়া যায়। 6টা গ্যাপ পাওয়া যায়, যেখানে ছবি দেওয়া আছে যে কোন কোন গ্যাপ গুলা পাওয়া যায় কোথায়। তুমি জাস্ট মনে রাখো 6টা গ্যাপ পাওয়া যায় এবং এটা মস্তিষ্কের বিকাশের জন্য খুব দরকার বাচ্চাদের ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা হচ্ছে এই কথাটা লিখে রাখলাম। এখন আসা যাক হচ্ছে যদি আমরা সামনের দিকে যাই, সেটা হচ্ছে যে আমাদের এই যে বোনস গুলা সম্পর্কে একটু ছোট ছোট কিছু কথা বলা আছে। এই ছোট ছোট কথাগুলো আমরা একটু মনে রাখবো। একটা বলা আছে যে আমাদের কি, যে 1 নম্বরে বলা আছে যে আমাদের এই ফন্টানেলটা কপাল গঠনকারী অস্থি। তো আমরা এই যে আরে আমার কপাল খারাপ বলে যে থাবড়াথাবড়ি করি, এটা আসলে আমাদের ফন্টানেলে আমরা থাবড়াথাবড়ি করি। ফন্টানেলের পেছনে আমাদের হচ্ছে প্যারাইটাল থাকে, টেম্পোরাল থাকে। তো টেম্পোরালের মধ্যে একটা কথা লিখে রাখো, টেম্পোরালের ভেতর হচ্ছে কর্ণাস্থি থাকে। টেম্পোরালের ভেতর কি থাকে? কর্ণাস্থি থাকে। তো আমাদের যে কানের যে অস্থিগুলা কর্ণাস্থি থাকে হচ্ছে টেম্পোরালের ভেতর। এরপর হচ্ছে অক্সিপিটাল। অক্সিপিটাল থেকে এই লাইনটা খুব খুব ইম্পর্টেন্ট, যে অক্সিপিটালের ভেতরে একটা গর্ত আছে, এই গর্তটাকে বলে ফোরামেন ম্যাগনাম। অক্সিপিটালের মধ্যে একটা গর্ত আছে, এই গর্তটার নাম কি? ফোরামেন ম্যাগনাম। এটা হচ্ছে আমাদের বোনস গুলার মধ্যে অবস্থিত সবচেয়ে বড় ছিদ্রপথের নাম ফোরামেন ম্যাগনাম। বোনস গুলাতে অবস্থিত সবচেয়ে বড় ছিদ্রপথের নাম কি? ফোরামেন ম্যাগনাম। এই ফোরামেন ম্যাগনাম পথে হচ্ছে এই লাইনটা। তাহলে দেখো পরীক্ষার মধ্যে আসবে ফোরামেন ম্যাগনাম নামক ছিদ্রপথ কোথায় থাকে? ফোরামেন ম্যাগনাম নামক ছিদ্রপথ থাকে হচ্ছে আমাদের অক্সিপিটাল বোনে। কোন বোনে? অক্সিপিটাল বোনে। অক্সিপিটাল বোন কি সামনের দিকে না পেছনের দিকে? পেছনের দিকে অক্সিপিটাল বোন। আমি কিন্তু দেখাইছিলাম এটা ফ্রন্টাল, এই দুইটা হচ্ছে আমাদের প্যারাইটাল, টেম্পোরাল, পেছনে অক্সিপিটাল। এই ছিদ্রপথে মস্তিষ্ক সুষুম্না কাণ্ডের সাথে যুক্ত থাকে। এই ছিদ্রপথে কি বলছে? মস্তিষ্ক সুষুম্না কাণ্ডের সাথে যুক্ত থাকে। এই ছিদ্রপথে মস্তিষ্ক সুষুম্না কাণ্ডের সাথে যুক্ত হয়। জিনিসটা আসলে কি বুঝাইতেছে? মস্তিষ্ক আবার সুষুম্না কাণ্ডের সাথে সংযোগ, এটা বলতে আসলে কি বোঝায়? মস্তিষ্ক সুষুম্না কাণ্ডের সাথে সংযোগ। দেখো এখানে হচ্ছে যে আমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা হচ্ছে আমাদের ব্রেইন। এই জায়গাটা হচ্ছে আমাদের কি? এই জায়গাটা হচ্ছে আমাদের ব্রেইন। এই জায়গাটা হচ্ছে আমাদের কি? এই অংশটা হচ্ছে ধরো আমাদের ব্রেইন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ব্রেইন। আর ব্রেইনের নিচে যে অংশটা, এটার নাম কি আমাদের? স্পাইনাল কর্ড। এটার নাম কি আমাদের? এটার নাম হচ্ছে স্পাইনাল কর্ড। একটা হচ্ছে ব্রেন আর একটা হচ্ছে কি আমাদের? স্পাইনাল কর্ড। একটা হচ্ছে ব্রেন এবং আরেকটা হচ্ছে কি আমাদের? স্পাইনাল কর্ড। একটা হচ্ছে ব্রেন আর একটা স্পাইনাল কর্ড, বা এটার ইংরেজি, এটা বাংলা হচ্ছে সুষুম্না কাণ্ড। এটা বাংলা কি? এটা বাংলা হচ্ছে সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড হচ্ছে এর বাংলা। এখন এই যে ব্রেন, ব্রেনের সামনের দিকে আমাদের হচ্ছে ধরো এটা হচ্ছে আমাদের ফ্রন্টাল বোন আছে, এদিক থেকে আমাদের প্যারাইটাল বোন আছে, এদিক দিয়ে আমাদের অক্সিপিটাল বোন আছে। সো অক্সিপিটাল বোনটার এই জায়গায় এরকম একটা গর্ত থাকে, যেই ছিদ্র থাকে, যেই ছিদ্রপথ দিয়ে আমাদের হচ্ছে এই ব্রেনটা শেষ হয়ে এই চিকুন সুতার মতো স্পাইনাল কর্ড নেমে যায়। সেই জন্য বলা হয় ব্রেন এবং স্পাইনাল কর্ডের আমাদের হচ্ছে সংযোগ রক্ষা করে, বা ব্রেনের এই ছিদ্রপথে মস্তিষ্ক সুষুম্না কাণ্ডের সাথে যুক্ত হয়। দ্যাট মিনস মস্তিষ্ক শেষ হয়ে যে সুষুম্না কাণ্ডে শুরু হচ্ছে, সেই সুষুম্না কাণ্ডটা এই ছিদ্রপথ দিয়ে নামে। এই যে ফোরামেন ম্যাগনামের মধ্যে যে ছিদ্রপথ আছে, এই ছিদ্রপথ দিয়ে নামে। তোমাকে একটু হচ্ছে যে বোনস দেখাই, যে হচ্ছে বোনস দেখাইলে তোমার জন্য হচ্ছে যে বুঝতে সুবিধা হবে। যে এই বোনসটা আমি তোমাকে একটু দেখাই, তাহলে হচ্ছে 3D বোন অ্যানাটমি। তোমাকে যদি আমি ছবিটা দেখাই তাহলে দেখবা যে তোমার কাছে ভালো লাগতেছে। দেখো আমরা হচ্ছে যে তোমাকে একটু এই অক্সিপিটাল বোনটা দেখি, সব বোন দেখাবো না, সব বোন দেখা লাভ নাই। এই যে দেখো আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের অক্সিপিটাল বোন। এই যে দেখো এটা হচ্ছে অক্সিপিটাল, এবং এই অক্সিপিটালের ভেতর এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছ, এই ছিদ্রটার নামই কিন্তু আমাদের ফোরামেন ম্যাগনাম। এই ছিদ্রপথটার নাম কি? ছিদ্রপথটার নামই কিন্তু আমাদের ফোরামেন ম্যাগনাম। তাহলে এই ছিদ্রপথটার নাম কি? আমাকে একটু কমেন্টে সবাই জানাও। এটা হচ্ছে আমাদের অস্থিগুলোর মধ্যে অবস্থিত সবচেয়ে বড় ছিদ্রপথ। এর চেয়ে বড় ছিদ্রপথ আর নাই। এর চেয়ে বড় হচ্ছে আমাদের ছিদ্রপথ আর নাই। এই ছিদ্রপথটার নাম আমাকে কমেন্টে সবাই জানাও। এই ছিদ্রপথটার নাম কি? কমেন্টে জানাও। আমি তোমাদের কমেন্টে কিছু পড়া ধরবো, তুমি একটু কমেন্ট করবা। 1-2টা কমেন্ট করলে কিচ্ছু হবে না, 1-2টা কমেন্ট করলে উল্টা তোমার পড়া ভালো মনে থাকবে।
ফোরামেন ম্যাগনাম, ভেরি গুড। এটা পরীক্ষার মধ্যে আসবে যে ফোরামেন ম্যাগনাম ছিদ্রপথটা কোথায় আছে। দেখো এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বো। এই চ্যাপ্টার থেকে মেডিকেলে বিগত বছরগুলোয় কয়টা প্রশ্ন আসছে? এই চ্যাপ্টার থেকে মেডিকেলে বিগত বছরগুলোতে বেশিরভাগ সময় একটা একটা করে প্রশ্ন আসছে, কিন্তু এই একটা প্রশ্নের জন্যই তো চান্স মিস যেতে পারে। প্লাস মজার বিষয় হচ্ছে যে তোমাকে কখন কোন চ্যাপ্টার থেকে কয়টা প্রশ্ন আসবে এটা কেউ জানে না। এবছর দেখা গেল এই চ্যাপ্টার থেকে অনেক বেশি প্রশ্ন দিয়ে দিল। সো দ্যাটস ওয়াই আমরা কোনো চ্যাপ্টারকে কিন্তু অবজ্ঞা করে পড়বো না, আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে। আসো তাহলে আমরা যেখানে ছিলাম যে আমরা হচ্ছে যে বোনসগুলার নাম পড়তেছিলাম, তাহলে আমরা অক্সিপিটাল এর মধ্যে যে ফোরামেন ম্যাগনাম আছে সেটা দেখে আসি। স্ফেনয়েডটা দেখে পাশে লিখে রাখো। স্ফেনয়েডটা দেখতে হচ্ছে এই স্ফেনয়েড বোনসটা যে আছে এটা দেখতে ডানার মতো। স্ফেনয়েডটা দেখতে কিসের মতো? স্ফেনয়েডটা দেখতে হচ্ছে ডানার মতো। স্ফেনয়েডটা দেখতে কিসের মতো? স্ফেনয়েডটা দেখতে ডানার মতো। এবং স্ফেনয়েডের সাথে আমাদের পিটুইটারি গ্রন্থি থাকে। স্ফেনয়েডের সাথে আমাদের কি থাকে? স্ফেনয়েডে পিটুইটারি গ্রন্থি থাকে। তো আমাদের পিটুইটারি গ্রন্থি খুব ইম্পর্টেন্ট একটা গ্রন্থি না আমাদের বডির কিন্তু একদম মাস্টার গ্ল্যান্ড। সো পিটুইটারি গ্রন্থিটা আমাদের স্ফেনয়েডের মধ্যে থাকে। এথময়েড অস্থি নিয়ে আসলে হচ্ছে তেমন কথাবার্তার দরকার নেই। আমরা এই করটিকা মস্তিষ্ককে আবৃত এবং সংরক্ষিত রাখে। করটিকা মস্তিষ্ককে কি রাখে? আবৃত এবং সংরক্ষিত রাখে। এতটুকু কথা আমরা লিখে রাখি, এতটুকু জায়গা আমরা সুন্দর করে মনে রাখবো। এখানে যে দুইটা লাইন লিখছি, দুইটা লাইন একটু লিখে রাখি আমরা। হ্যাঁ, লিখছি আমরা এতটুকু। আসো এখন আসো মুখমণ্ডলীয় অস্থি। মুখমণ্ডলীয় অস্থিতে কি বলছে? 8 ধরনের 14টা অস্থি আছে। মুখমণ্ডলীয় অস্থি কি 8 ধরনের 14টা অস্থি আছে। তো মুখমণ্ডলীয় অস্থি হচ্ছে আমাদের মনে রাখবো আমরা, মুখমণ্ডলীয় অস্থি এদেরকে বলা হয় ফেসিয়াল বোন। মুখমণ্ডলীয় অস্থি বা ইংরেজিতে এদেরকে বলি হচ্ছে আমরা ফেসিয়াল বোন। মুখমণ্ডলীয় অস্থি বা ইংরেজিতে এটাকে কি বলি? ফেসিয়াল বোন। মুখমণ্ডলীয় অস্থি বা ইংরেজিতে এটাকে কি বলি? ফেসিয়াল লোক। সো ফেসিয়াল বোন। সো এটা হচ্ছে আমাদের কি ভণ্ড মন্দ লোক পালিয়ে আমাদের হচ্ছে ম্যাক্সিমামি যায় ইন্ডিয়াতেই। এটা একটু ইম্প্রোভাইজ করলাম ছন্দটা, আগে আরেকটা পড়াইতাম, একটু ইম্প্রোভাইজ করে দিলাম তোমাদের। ভণ্ড মন্দ লোক, বাংলাদেশের যত ভণ্ড আর মন্দ লোক আছে 5 আগস্টের পর সবাই পালায় কোথায় গেছে? সব ম্যাক্সিমামই পালায় যায় ইন্ডিয়াতে, তাই না? সত্যি কি না বলছি বলো? যে বাংলাদেশের যত ভণ্ড আর মন্দ লোক আছে সবাই পালায় কোথায় গেছে? সবাই পালায় হচ্ছে ইন্ডিয়াতে গেছে, বাংলাদেশের ভণ্ড মন্দ লোক সব। তো ভণ্ড দিয়ে কি আসে আমাদের? ভণ্ড দিয়ে আসে হচ্ছে ভোমার। মন্দ দিয়ে কি আসে? মন্দ দিয়ে আসে হচ্ছে ম্যান্ডিবল। বন্ধ দিয়ে আসে ভোমার, মন্দ দিয়ে আসে ম্যান্ডিবল। লোক দিয়ে আসে হচ্ছে ল্যাক্রিমাল। লোক দিয়ে কি আসে? লোক দিয়ে আসে হচ্ছে ল্যাক্রিমাল। পালিয়ে দিয়ে কি আসে? পালিয়ে দিয়ে আসে হচ্ছে আমাদের প্যালেটাইন। পালিয়ে দিয়ে কি আসে? প্যালেটাইন আসে পালিয়ে দিয়ে। ম্যাক্সিমাম দিয়ে, কথাটা দিয়ে আমি বলছি ম্যাক্সিলা, এটা দিয়ে কি আসে? ম্যাক্সিলা। যায় দিয়ে আসে জাইগোম্যাটিক। যায় দিয়ে কি আসে? জাইগোম্যাটিক। ইন দিয়ে আসে হচ্ছে ইনফিরিয়র নেজাল কঙ্কা। এটা নাকের ভেতরে একটা থাকে অস্থি, ইনফিরিয়র নেজাল কঙ্কা। তাইনার নাদি হচ্ছে নেজাল অস্থি। তো এই ছন্দটা আগে পড়াইতাম, ভণ্ডমন্দ লোক পালিয়ে মেক্সিকো যায় না। তো হচ্ছে এটাকে একটু আপগ্রেড করলাম যে ভণ্ডমন্দ লোক পালিয়ে ম্যাক্সিমামই ইন্ডিয়াতে যায়, তাই না? বাংলাদেশের সব ভণ্ডমন্দর দরবার হচ্ছে ইন্ডিয়াতে। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা অস্থি আছে, কিন্তু 8 ধরনের। তাহলে অস্থি আমাদের 8 ধরনের। তাহলে 8 ধরনের অস্থি পেয়ে গেলাম, কিন্তু সংখ্যা হচ্ছে 14টা। কারণ কি? কারণ হচ্ছে ভণ্ড আর মন্দ লোক কিন্তু দুনিয়াতে কম, তারা হচ্ছে একটা করে। আর এই লোক থেকে এইগুলা সব হচ্ছে আমাদের কি? দুইটা করে। দ্যাট মিনস হচ্ছে আমাদের এই বিজোড় অস্থি হচ্ছে ভোমার আর ম্যান্ডিবল হচ্ছে বিজোড়। পরীক্ষার মধ্যে আসবে মুখমণ্ডলীয় বিজোড় অস্থি কোনটা, করটিকার বিজোড় অস্থি কোনটা, করটিকার জোড় অস্থি কোনটা, মুখমণ্ডলীয় জোড় অস্থি কোনটা। সো এই টাইপের প্রশ্ন কিন্তু হচ্ছে পরীক্ষার মধ্যে আসবে, ঠিক আছে? তাহলে হচ্ছে যে আমাদের কোনটা জোড় আর কোনটা বিজোড় এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে 8 ধরনের 14টা অস্থি, 8 ধরনের 14টা অস্থি, তার মধ্যে হচ্ছে বিজোড় 2টা। বিজোড় আমাদের হচ্ছে 2টা, এখানে জোড় বেশি। বিজোড় 2টা আর হচ্ছে জোড় কয়টা আমাদের? জোড় হচ্ছে 6টা। বিজোড় 2টা কি কি আমাদের? ভোমার আর
ম্যান্ডিবল। ভোমার এবং ম্যান্ডিবল হচ্ছে আমাদের কি বিজোড়। ভোমার এবং ম্যান্ডিবল কেমন আমাদের? ভোমার এবং ম্যান্ডিবল হচ্ছে বিজোড়, ঠিক আছে? ভোমার এবং ম্যান্ডিবল হচ্ছে বিজোড়। এর মধ্যে ম্যান্ডিবলটা একমাত্র নরনশীল, ম্যান্ডিবলটা একমাত্র নরনশীল, আর একটা হচ্ছে মুভ করতে পারে না। ম্যান্ডিবলটা নরনশীল এবং ম্যান্ডিবলটা ইউ আকৃতির। ম্যান্ডিবলটা নরনশীল এবং ম্যান্ডিবল কি আকৃতির? ম্যান্ডিবল ইউ আকৃতির। এখন যদি আমরা বইয়ে আসি, যাদের হিরো বই আছে, হিরো বই ছন্দটন্দ গুলা কিন্তু সব ছবি সহ সাজায় দেওয়া আছে। যাদের হিরো বই নাই তাদের জন্য আমরা একটু কষ্ট করে লিখে দিচ্ছি। দেখো আমাদের এখানে ম্যাক্সিলা, এরা কিন্তু আমাদের বডির ঊর্ধ্ব চোয়াল গঠন করে। কি করে? উপরের চোয়াল, উপরের যে মারি আছে আমাদের, উপরের মারি বা উপরের চোয়াল তৈরি করে আমাদের। ম্যান্ডিবল যে আছে আমাদের, ম্যান্ডিবল নিচের চোয়াল গঠন করে আমাদের। এদিক থেকে জাইগোমেটিক বোন নাম শুনছি, কি করে জানার দরকার নেই। নেজাল অস্থি, এরা তো নাক গঠন করবে। ল্যাক্রিমাল বোনস, এটাতে কিন্তু আমাদের এই যে ল্যাক্রিমেশনের জন্য দায়ী। চোখ দিয়ে যে কান্না টান্না পড়ে, সেখানে ল্যাক্রিমাল গ্ল্যান্ডের একটা প্রভাব আছে, ল্যাক্রিমাল বোনসে একটা প্রভাব রয়েছে। তো এরা ন্যাজো ল্যাক্রিমাল পথ, নালীপথ গঠনকারী অস্থি। তো ল্যাক্রিমাল বোনটার সাথে একটা কথা আছে, ন্যাজো ল্যাক্রিমাল নালীপথ গঠনকারী অস্থি। আমাদের এখানে একটা পথ বা রাস্তা তৈরি হয়, সেটাকে বলে ন্যাজো ল্যাক্রিমাল নালীপথ বলি। নাক এবং চোখের মাঝে একটা নালীপথ আছে, ন্যাজো ল্যাক্রিমাল নালীপথ। এই নালীপথটা গঠনে এরা সাহায্য করে। জাস্ট নামটা শুনছো তাইলেই চলবে, আর কিছু এখানে প্যারা খায় না। ইনফিরিয়র ন্যাজাল কঙ্কা আছে, ইনফিরিয়র ন্যাজাল কঙ্কা আছে, ভোমার আছে, প্যালেটাইন অস্থি আছে। তাই দেখো এখানে আমরা পড়ে আসছি প্যারাইটাল, আর এখানে পড়লাম আমরা প্যালেটাইন। তাহলে প্যারাইটাল বোনস বললে সেটা করটিকার অংশ, আর প্যালেটাইন বোনস বললে সেটা আমাদের কি মুখমণ্ডলীয় অস্থির অংশ। তো আমাকে নামগুলো এখান থেকে মনে রাখতে হবে। এখান থেকে আর কোনো কিছু ইম্পর্টেন্ট না, আর কোনো কিছু এই জায়গা থেকে ইম্পর্টেন্ট না, আর কিছু জায়গা থেকে লাগবে না। তো আমরা হচ্ছে যে চলে যাই যে জায়গাটার মধ্যে, সেটা হচ্ছে আমরা কর্ণাস্থির নামগুলো একটু শিখে আসবো। কর্ণাস্থি আমরা একটু নামগুলো শিখে আসবো। কার? কর্ণাস্থির নাম শিখে আসবো। কর্ণাস্থি, কর্ণাস্থি বা ইংরেজিতে কি বলি? অসিকল বলি। কর্ণাস্থি বা অসিকল। এখানে আমাদের হচ্ছে যে টোটাল থাকে ছয়টা, বা এটাকে বলি আমরা তিন জোড়া বা ছয়টা থাকে। সেটা আমরা মনে রাখি মিস দিয়ে, মিস, MIS। তো এম দিয়ে বুঝায় হচ্ছে ম্যালিয়াস। এম দিয়ে কি বুঝায়? ম্যালি আস। আমরা কান পড়তে গেলে এটা আরো ভালোভাবে পড়বো। আই দিয়ে বুঝায় কি? আই দিয়ে বুঝায় ইনকাস। আর এস দিয়ে বুঝায় হচ্ছে স্টেপিস। এস দিয়ে কি বুঝায়? স্টেপিস। সো ম্যালিয়াসটা হচ্ছে দেখতে হাতুড়ির মতো। দেখতে কিসের মতো? হাতুড়ির মতো। নিনজা হাতুড়ি দেখতে কিসের মতো? হাতুড়ির মতো। ইনকাস যে আছে, ইনকাসটা দেখতে হচ্ছে রড বাঁকা করার একটা যন্ত্র আছে, নেহাই। ক্লাস হিসেবে সার্চ দিবা নেহাই জিনিসটা কি। রড বাঁকা করতে ব্যবহৃত এই নেহাইয়ের মতো, নেহাইয়ের মতো। আর হচ্ছে যে আমাদের স্টেপিসটা হচ্ছে দেখতে আমাদের কিসের মতো? স্টেপিসটা দেখতে হচ্ছে ত্রিকোণাকার। স্টেপিসটা দেখতে কেমন আমাদের? ত্রিকোণাকার বা ঘোড়ার জিনের পাদানির মতো। ত্রিকোণাকার বা ঘোড়ার জিনের পাদানির মতো। ঘোড়াতে উঠছো কখনো? ঘোড়াতে উঠলে দেখবা যে ঘোড়ার মধ্যে আমাদের কি আছে? ঘোড়ার মধ্যে উপরে বসার জন্য একটা কাপড়ের মতো আছে, এটাকে বলে ঘোড়ার জিন। এবং ওই কাপড়ের নিচে একটা পা দেওয়ার জায়গা আছে, এটাকে বলে পা দানি। ঠিক আছে? তোমরা করে কি পা দানি শব্দটাকে একসাথে মিলে খালি হাসাহাসি করো। তো ঘোড়ার জিনের কিসের সাথে আছে আমাদের এটা? ঘোড়ার জিনের হচ্ছে পাদানির মতো দেখতে। ঘোড়ার জিনের পাদানির মতো দেখতে, পা দেওয়ার যে জায়গা আছে সেটার মতো দেখতে। হাইসো না, ঠিক আছে? আর এই যে স্টেপিসটা আছে, এই স্টেপিসটাই হচ্ছে আমাদের সবচেয়ে ক্ষুদ্র অস্থি। স্টেপিসটাই হচ্ছে আমাদের কি? সবচেয়ে ক্ষুদ্র অস্থি। স্টেপিসটা হচ্ছে আমাদের কি? সবচেয়ে ক্ষুদ্র অস্থি। তাহলে আমাদের পুরো বডির মধ্যে সবচেয়ে ক্ষুদ্র অস্থি হচ্ছে স্টেপিস। সবচেয়ে ক্ষুদ্র অস্থি হচ্ছে কি আমাদের? সবচেয়ে ক্ষুদ্র অস্থি হচ্ছে স্টেপিস। সবচেয়ে ক্ষুদ্র অস্থিকে স্টেপিস। সবচেয়ে ক্ষুদ্র অস্থির নাম কি? স্টেপিস। ওকে, লিখে রাখি এটা, বা না লিখলেও চলে। এই অংশটা তোমাদের এই চ্যাপ্টারে দেয় নাই। এটা মূলত হচ্ছে আমরা ইয়ার বই, আমরা অষ্টম অধ্যায়ে পড়বো, তো সেখান থেকে ইনফরমেশনটা নেওয়া। ওকে, আসো এবার আসো যে আমাদের হচ্ছে যে আমাদের নেক্সট অংশ হচ্ছে আমাদের কশেরুকা বা ভার্টিবা। আমাদের নেক্সট অংশ হচ্ছে কশেরুকা বা ভার্টিব্রা। আসো দেখো, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ। মেরুদণ্ড বা ভার্টিবাল কলাম, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। মেরুদণ্ড বা ভার্টিবাল কলাম এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমাদের এই চ্যাপ্টার থেকে ভেতর থেকে যদি কোনো প্রশ্ন করে, মেরুদণ্ড বা ভার্টিবাল কলাম থেকে প্রশ্ন করার সম্ভাবনা
মোর দ্যান 99%, এই জায়গাটা থেকে। সো মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলামের শুরুতেই দেখো একটা কথা বলে রাখছি যে মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলামটা হচ্ছে আমাদের কাদের বড়, আমাদের হচ্ছে পুরুষে বড় আর নারীদের ছোট। সো হচ্ছে আমাদের এই মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলামে হচ্ছে পুরুষের 70 সেন্টিমিটার আর নারীতে জিনিসটা কত, 60 সেন্টিমিটার। এটা শুরু হয় কোথা থেকে, অ্যাটলাস থেকে শুরু হয়ে কক্কিস পর্যন্ত প্রলম্বিত। তাহলে খেয়াল করি কথাটা খুব ইম্পর্টেন্ট, আমাদের মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলাম অ্যাটলাস থেকে শুরু হয়ে কক্কিস পর্যন্ত বিস্তৃত, এবং আমাদের যে স্পাইনাল কর্ড, এই স্পাইনাল কর্ডটা মেরুদণ্ডকে ঘিরে অবস্থিত। তাহলে মেরুদণ্ড আমাদের হচ্ছে সুষুম্না কাণ্ডকে ঘিরে অবস্থিত এক সারি কশেরুকা নিয়ে গঠিত। তার মানে আমাদের স্পাইনাল কর্ডটা কিন্তু এই ভার্টিব্রার ভেতরে থাকে বা কশেরুকার ভেতরে থাকে। কিভাবে থাকে আমরা দেখব। তো আমাদের এই মেরুদণ্ডকে আমরা বলি শিরদাঁড়া বলি, আমরা এটাকে স্পাইনও বলি, আমরা একে স্পাইনাল কলামও বলি, নানা নামে আমরা অভিহিত করি। মজার একটা বিষয় হচ্ছে আমরা পড়ে আসছি মেরুদণ্ড কয়টা বোনস থাকে মেরুদণ্ডে, 26টা। যদি কখনো বলে মেরুদণ্ডে কয়টা কশেরুকা থাকে, উত্তর 26টা। যদি কখনো এই লাইনটা থাকে মেরুদণ্ডে কয়টা অনিয়ত আকৃতির অস্থিখণ্ড নিয়ে গঠিত, তাহলে উত্তর 33টা। যদি পরীক্ষার মধ্যে এভাবে লাগাচ্ছি যাও, এভাবে স্পেসিফিক ভাবে বলা থাকে মেরুদণ্ড কয়টা অনিয়ত আকৃতির অস্থিখণ্ড নিয়ে অবস্থিত, তাহলে 33টা। আর যদি বলে কশেরুকার কথা, যে কয়টা কশেরুকা থাকে, কশেরুকা বললে উত্তর হবে 26টা। কশেরুকা বললে উত্তর কয়টা হবে, কশেরুকা বললে উত্তর হবে 26টা। তো মেরুদণ্ডে কয়টা অনিয়ত আকৃতির অস্থিখণ্ড আছে বললে উত্তর 33টা। আর মেরুদণ্ডে কয়টা কশেরুকা আছে বললে উত্তর 26টা। মেরুদণ্ডে কয়টা অনিয়ত আকৃতির অস্থিখণ্ড আছে, উত্তর কি 33টা। আর মেরুদণ্ডে কশেরুকা কয়টা, 26টা। কেন ভাইয়া এক জায়গায় 33 এক জায়গায় 26 কথাটা কেন? আসো দেখো, আমাদের মেরুদণ্ডটা যদি তোমাকে এই জায়গায় দেখাই, আমাদের হচ্ছে মেরুদণ্ডে যে অস্থিগুলা থাকে তার মধ্যে ঘাড়ের দিকে যারা থাকে, কার দিকে আছে, ঘাড়ের দিকে। এই যে ঘাড় আছে, ঘাড়ের দিকে যারা থাকে তাদেরকে বলি সার্ভাইকাল কশেরুকা। ঘাড়ের দিকের এই অংশটাকে কি বলি, সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় কশেরুকা। ঘাড়ের এই অঞ্চলটাকে বলি সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় কশেরুকা। এই অঞ্চলটা মূলত হচ্ছে দেখো আমাদের বুকের রিজিয়ন, এই জন্য এটাকে বলে বক্ষদেশীয় বা থোরাসিক কশেরুকা, বক্ষদেশীয় বা থোরাসিক কশেরুকা। এই জায়গাটা আমাদের হচ্ছে পেটের দিক, এই জায়গাটা আমাদের পেটের দিক, সেটাকে বলা হয় লাম্বার বা কোটিদেশীয় কশেরুকা। কি বলে এটাকে, লাম্বার বা কোটিদেশীয় কশেরুকা। ঘাড়ের দিকের কশেরুকার নাম কি আমার সাথে বলো, ঘাড়ের দিকের কশেরুকার নাম সার্ভাইকাল, ঘাড়ের দিকের কশেরুকার নাম সার্ভাইকাল। বুকের পেছনে যে ভার্টিব্রা থাকে কশেরুকা, তার নাম কি, বক্ষদেশীয় বা থোরাসিক। পেটের পেছনে যারা থাকে তাদের নাম লাম্বার বা এদের আরেকটা নাম কোটিদেশীয় কশেরুকা। এরপর থাকে একটা স্যাক্রাম এবং কক্কিস। এই স্যাক্রাম এবং কক্কিসের মজার বিষয় হচ্ছে এই স্যাক্রাম এবং এই কক্কিস, এই যে দুজন আছে, স্যাক্রাম এখানে আছে 5টা, কক্কিস আছে 4টা, কিন্তু এই 5টা একসাথে জোড়া লেগে একটা হিসেবে কাজ করে, কক্কিসের 4টা একসাথে জোড়া লেগে একটা হিসেবে কাজ করে। দেখছি এই জায়গাটা, বইয়ের পরের পেজে গিয়ে এই জায়গাটা নিচে এই অংশটা দাগাও যে কশেরুকার প্রকারভেদের মধ্যে বলা আছে আমাদের হচ্ছে সার্ভাইকাল কশেরুকা বা গ্রীবাদেশীয় কশেরুকা থাকে 7টা, থোরাসিক বা লাম্বার থোরাসিক বা বক্ষদেশীয় কশেরুকা থেকে 12টা। তাই সার্ভাইকাল কয়টা, 7টা। যদি ভুলে যাও মনে একবার সার্ভাইকাল স দিয়ে শুরু হয়েছে, 7ও স দিয়ে শুরু হয়েছে। থোরাসিক বা বক্ষদেশীয় কশেরুকা কয়টা, 12টা। লাম্বার বা কোটিদেশীয় কশেরুকা কয়টা, লাম্বার বা কোটিদেশীয় কশেরুকা হচ্ছে 5টা। লাম্বার বা কোটিদেশীয় কশেরুকা কয়টা, 5টা। স্যাক্রাল বা শ্রোণীদেশীয় কশেরুকা, স্যাক্রাল বা শ্রোণীদেশীয় কশেরুকা একটা, যেটাকে আমরা বলি স্যাক্রাম। আগে ছিল 5টা, এখন হয়ে গেছে একটা। তারপর হচ্ছে কক্কিজিয়াল বা পুচ্ছদেশীয় কশেরুকা। পুচ্ছদেশ মানে কি, লেজ, লেজের কশেরুকা। লেজের কশেরুকা ছিল আগে হচ্ছে মানুষের ক্ষেত্রে 4টা, এখন হয়ে গেছে একটা। তার মানে মোট কশেরুকা কয়টা, 7 12 19 5 24 25 26, 26টা। আর এখানে 5টা মিলে একটা হয়েছে, 4টা মিলে একটা হয়েছে। সেই হিসাব যদি আনি তাহলে 5টা থেকে একটা, 4টা রয়ে গেল, 4টা থেকে একটা, 3টা রয়ে গেল, 7টা, 26 আর 7 যোগ করলে 33টা। সেইটা যোগ করলে আমরা বলি 33টা অস্থিখণ্ড, 33টা অস্থিখণ্ড। এটা যোগ করে আমরা কি বলি, 33টা অস্থিখণ্ড। তো কোথাও যদি বলে কতটা অনিয়ত অস্থিখণ্ড আছে, তাহলে 33টা হবে আমাদের। এই যে পরিণত বয়সে আমাদের স্যাক্রাল কশেরুকা একীভূত হয়ে স্যাক্রাম, কক্কিজিয়াল গুলো একীভূত হয়ে কক্সিস গঠন করে। তো স্যাক্রাম এই শব্দটা দিয়ে কিন্তু এক বোঝায়। বায়োলজিতে কোনো কিছু নামের শেষে যদি আম থাকে, বায়োলজিতে কোনো কিছু নামের শেষে কি আছে, আম আছে। বায়োলজিতে কোনো কিছু নামের শেষে কি আছে,
আম শব্দটা আছে। সো বায়োলজিতে কোনো কিছু নামের শেষে যদি আম শব্দটা থাকে, এই আম শব্দটা দিয়ে বেসিক্যালি এক বোঝায়। তো স্যাক্রাল কশেরুকা এরা বেসিক্যালি থাকে 5টা, কিন্তু এরা যখন একটা হয়ে যায় তখন আমরা এদেরকে স্যাক্রাম বলে রাখি। কক্সিজিয়াল কশেরুকা এরা থাকে 4টা, যখন এরা একটা হয়ে যায় তখন এদেরকে আমরা কি নামে রাখি? কক্কিস নামে ডাকি। তো আমাদের কশেরুকা কয়টা দিলে? 26টা। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? কিছু বোঝো না এরকম আছে? যা পড়াচ্ছি বুঝতেছো, কোথাও কোনো বুঝতে সমস্যা হচ্ছে? যেহেতু আজকে অনেকে ফার্স্ট ক্লাস, আমাকে একটু জানাও। ওকে, বুঝতে পারছে সবাই মোটামুটি। আসো তাহলে এবার আসো যে আমরা হচ্ছে সামনের দিকে যদি যাই, সরি সামনে না, আমরা একটু পেছনের দিকে যাব, আমরা সামনে চলে এসেছিলাম। এখন আমরা তাহলে ভার্টিবা নিয়ে আমরা একটু পড়াশোনা করব। ভার্টিবা নিয়ে আমরা একটু পড়াশোনা করব। দেখো আমাদের একটা আদর্শ কশেরুকার গঠন নিয়ে হচ্ছে কথাবার্তা আছে। তো আমরা একটা আদর্শ কশেরুকার গঠনে যাব। যাওয়ার আগে আমাদের এখানে যেহেতু একটা স্কেলেটাল সিস্টেম আছে, আমরা এই স্কেলেটাল সিস্টেমটা হচ্ছে যে দেখে আসি। দাও শান্ত ভাই মনে হয় চলে গেছে, একটু গেটটা লাগাই দিয়েছে একদম দিয়ে। ওই যে নোমানের লিঙ্ক দিচ্ছি, নোমানের সাথে কথা বল। হ্যাঁ, তাই আমার সাথে কথা না বলে টাকা দিস না। আচ্ছা ওকে, দেখো তো হচ্ছে আমরা কয়দিন, এক সপ্তাহ পোস্ট না দিলে তোর কি হয়? কোথাও পোস্ট দিস না এক সপ্তাহ। আচ্ছা দেখো এই যে হচ্ছে একটা মানুষ, এখন এই যে একটা মানুষ আছে, মানুষের পেছনে দেখো এই যে অংশটা, এটা হচ্ছে পুরোটা মেরুদণ্ড। পেছনের অংশটা পুরোটা মেরুদণ্ড। মেরুদণ্ডের মধ্যে কিন্তু কিছু ভাঁজ আছে, আমাদের বডির মেরুদণ্ডের মধ্যে কিছু ভাঁজ আছে। এখন খেয়াল করে দেখো এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এটা এই যে অংশটা আছে থোরাসিক ভার্টিব্রা, একটা থোরাসিক ভার্টিব্রা নিয়ে আমরা আলাদা করি। এই যে একটা ভার্টিব্রা আমরা আলাদা করলাম, এই ভার্টিব্রাটার মধ্যে দেখো যে ভার্টিব্রার মধ্যে আমাদের কিছু অংশ রয়েছে। ভার্টিব্রার মধ্যে কি আছে? কিছু অংশ রয়েছে ভার্টিব্রার মধ্যে। এই যে ভার্টিব্রাটা আমরা দেখতে পাচ্ছি, ভার্টিব্রাটার মধ্যে খেয়াল করো, এইটা হচ্ছে কি একটা ভার্টিব্রা। এই ভার্টিব্রাটার মধ্যে খেয়াল করি আমরা সবাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভার্টিব্রা পার্টটা খুব গুরুত্বপূর্ণ। সবাই একটু সম্পূর্ণ ফোকাস, অন্যদিকে যদি ফোকাস থাকে এখানে ফোকাস দিয়ে দিই। ভার্টিব্রাটা খেয়াল করে দেখো, ভার্টিব্রার মধ্যে এই যে অংশটা, এই অংশটা হচ্ছে ভার্টিব্রার বডি বলি আমরা, বডি বা সেন্ট্রাম বলি। এই যে ভার্টিব্রার মধ্যে খেয়াল করি আমরা, ভার্টিব্রার এই অংশটা, ভার্টিব্রার এই যে অংশটা দেখতে পাচ্ছি আমরা, এই অংশটা, এই অংশটাকে আমরা কি বলি? ভার্টিব্রার এই যে অংশটা আছে, এই অংশটাকে বলি হচ্ছে আমরা সেন্ট্রাম বা বডি। ভার্টিব্রার এই অংশটাকে কি বলি আমরা? সেন্ট্রাম বা বডি বলি। ভার্টিব্রার এই অংশটাকে কি বলি আমরা? সেন্ট্রাম বা বডি বা দেহ। সো ভার্টিব্রার মূল অংশ হচ্ছে এটা, ভার্টিব্রার মূল অংশ হচ্ছে এটা, সেন্ট্রাম বা বডি বা দেহ। চাইলে এই ছবিটা একটু হালকা করে এঁকে রাখতে পারো একটা ছবি, বা এইটা দেখলেও চলবে। তো ভার্টিব্রার এই অংশটাকে কি বলি আমরা? সেন্ট্রাম বা বডি বা দেহ বলি। ওকে, ভার্টিব্রার পেছনে এই যে অংশটা, এই যে গ্যাপটা যে দেখতে পাচ্ছি আমরা, এই গ্যাপটা হচ্ছে একটা ছিদ্রপথ। এই ছিদ্রপথটাকে বলি ভার্টিব্রাল ফোরামেন। এই ছিদ্রপথটাকে কি বলি? ভার্টিব্রাল ফোরামেন। আমি যে ছবিটা নিয়ে রাখছি, ছিদ্রপথটা দেখতে কেমন, গোলাকার না ত্রিকোণাকার বলো তো? আমার যে ছবিটা গোলাকার দেখতে, কিন্তু হ্যাঁ গোলাকার একটা ছিদ্রপথ। এরপর দেখো এই যে দেখো, এতটুকুতে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, ও এদিকে বাড়ছে, এদিকে বাড়ছে, আবার পেছনের দিকে বাড়ছে। তো এই যে বাড়াবাড়ি, একটা বোনস থেকে একটা অংশ, এক্সট্রা অংশ তৈরি হওয়া, যে একটা বোনস তার থেকে একটা এক্সট্রা অংশ তৈরি হওয়া, বাড়াবাড়ি হওয়া, না বোনসটা এতটুকুর মাঝে শেষ হয়ে যাওয়া দরকার ছিল। ধরো এটা আমার হচ্ছে একটা বোনস, এতটুকুর মাঝে শেষ হয়ে যাওয়া দরকার ছিল, হঠাৎ করে এরকম একটা শিংয়ের মতো অংশ আগায় গেল, এরকম একটা অংশ আগায় গেল। তো যখন কোন একটা বোনস থেকে আমরা এক্সট্রা কোনো অংশ দেখতে পাই, যে হঠাৎ করে একটা এক্সট্রা অংশ এগিয়ে গেছে, সেইটাকে বলি আমরা প্রসেস। সেটাকে কি বলি আমরা? প্রসেস বলি। এই যে আমার হাত, আমার বডি, হঠাৎ করে হাত দুইটা এদিকে বেড়ে গেল, তাহলে হাত দুইটাকে কি বলবো আমরা?
প্রসেস বলবো। সো যখন আমার কোনো কিছু প্রবর্ধিত হয় বা এক্সট্রা হয় তখন তাকে কি বলি আমরা? প্রসেস বলি। তাকে কি বলি আমরা? প্রসেস বলি। তাকে কি বলি আমরা? তাকে বলি হচ্ছে আমরা প্রসেস। সো এই যে দুই পাশে যে আমরা দেখতে পাচ্ছি এইটাকে আমরা কি বলি? দুই পাশে যে আমরা দেখতে পাচ্ছি এইটা এবং এটা, এই দুইটা দুই পাশে গেছে, এই দুইটা আমাদের কি কেমনে গেছে? এই দুইটা কি হচ্ছে লংগিচুডিনালি আছে, হরাইজন্টাল আছে, নাকি ট্রান্সভার্সলি আছে? তোমরাই বলো আমাকে কমিটি, এই দুইটা কোন ভাবে আছে আমাদের? এই দুইটা আমাদের কিভাবে আছে? এই দুইটা, এই যে দুইটা, এটা এটা আমাদের কিভাবে আছে? কিভাবে আছে এটা? এটা আমাদের কি লংগিচুডিনালি আছে, হরিজন্টাল আছে, নাকি ট্রান্সভার্সলি আছে? কিভাবে আছে? ট্রান্সভার্সলি আছে, তাই না? সেটাকে বলবো হচ্ছে আমরা ট্রান্সভার্স প্রসেস। এটাকে কি বলবো আমরা? এটাকে বলবো হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। এটাকে কি বলবো আমরা? এটাকে বলবো ট্রান্সভার্স প্রসেস। ওকে, আসো এবার আসো যে আমাদের এই যে ট্রান্সভার্স প্রসেস, এটা কি ট্রান্সভার্সলি আছে, ট্রান্সভার্স প্রসেস। পেছনের দিকে যে নিচের দিকে নেমে গেছে যেটা, এটা আমি একটু পরেই তোমাকে দেখাচ্ছি ছবিটা। এটা কাটার মতো দেখতে, ভাইকে বিশ্বাস করে ফেলো। ছবিটা তো এভাবে আমি স্টেবল করছি, আমি ঘুরাইলে কেটে যাবে লেখাগুলা। এটা কিসের মতো দেখতে? কাটার মতো দেখতে। কিসের মতো দেখতে? কাটার মতো দেখতে। সেটা দেখতে কাটার মতো। সো কাটা ইংরেজি হচ্ছে স্পাইন। কাটা ইংরেজি কি? কাটা ইংরেজি হচ্ছে স্পাইন। কাটা ইংরেজি কি? স্পাইন। সো এটা হচ্ছে স্পাইনাস প্রসেস। এটা হচ্ছে স্পাইনাস প্রসেস। এটা কি প্রসেস আমাদের? এটা হচ্ছে স্পাইনাস প্রসেস। এটা হচ্ছে স্পাইনাস প্রসেস। এটা কি আমাদের? স্পাইনাস প্রসেস। এটা কি আমাদের? স্পাইনাস প্রসেস। তো আমাদের হচ্ছে সেন্ট্রাম, ভার্টিব্রাল ফোরামেন, ট্রান্সভার্স প্রসেস। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? স্পাইনাস প্রসেস দেখতে পাচ্ছি। স্পাইনাস প্রসেস মানে কাটার মতো অংশ। উপরের দিকে দেখো এরকম একটা কানের মতো অংশ দেখা যাচ্ছে, উপরের দিকে উঠছে। তো উপরের দিকের এই অংশটা দেখা যায় প্রতিটা ভার্টিব্রার, এটা ধর একটা ভার্টিব্রা, এটা উপরের দিকে একটা অংশ আছে, নিচের দিকে একটা অংশ আছে। এই অংশগুলো আসলে কি, উপরে নিচে কি থাকে? দেখো প্রতিটা কশেরুকা, এখানে 26টা কশেরুকা আছে, একটা একটার সাথে যুক্ত হবে। প্রত্যেকটা ভার্টিব্রা তার উপরের ভার্টিব্রার সাথে যুক্ত হয়, আবার নিচের ভার্টিব্রার সাথে যুক্ত হয়। এই যে যুক্ত হওয়া জয়েন্ট, জয়েন্টের কিছু নাম আমি তোমাকে বলে আসছিলাম যে জয়েন্ট, এদের আরো কিছু নাম আছে, সিমফাইসিস, আর্টিকুলেশন, এগুলা জয়েন্টের নাম। কি কি? সিমফাইসিস, আর্টিকুলেশন, এগুলা কার নাম? জয়েন্টের নাম। সিমফাইসিস, আর্টিকুলেশন, এগুলা কার নাম? জয়েন্টের নাম। এই যে সিমফাইসিস, আর্টিকুলেশন যে আমাদের জয়েন্টের নাম, সো এখানে আর্টিকুলেশন টার্মটা ব্যবহার করা হয়। এই দুইটা প্রসেস থাকে, একটা উপরের দিকে একটা নিচের দিকে। একটা উপরের বোনসের সাথে যুক্ত হতে সাহায্য করে, একটা নিচের ভার্টিব্রার সাথে যুক্ত হতে সাহায্য করে। তো একটাকে বলি সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, আর একটাকে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস বলি আমরা। তাহলে এই যে আমাদের হচ্ছে এখানে আমরা একটা প্রসেস পাই, সেটাকে আমরা বলি হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে আমরা সুপ আর্টিকুলার প্রসেস। তাহলে এখানে থাকে হচ্ছে আমাদের আর্টিকুলার প্রসেস, আর্টিকুলার প্রসেস, আর্টিকুলার প্রসেস। আর্টিকুলার প্রসেসটা হচ্ছে আমাদের দুই টাইপের, সুপিরিয়র আর একটা হচ্ছে ইনফিরিয়র। সুপিরিয়র আর একটা হচ্ছে ইনফিরিয়র। এই ছবিটা আমরা একটু এঁকে রাখি, বা এই ছবিটা একটা স্ন্যাপ নিয়ে রাখি। এই ছবিটা এঁকে রাখি, বা এই ছবিটা একটা স্ন্যাপ নিয়ে রাখি আমরা। এই ছবিটা খুব খুব ইম্পর্টেন্ট, খুব কাজে দিবে। নেওয়া হয়েছে এটা? ক্লিয়ার জায়গাটা? আবারও বলি, খেয়াল করি। একটা ভার্টিব্রা বা কশেরুকায় এই যে অংশটা থাকে, এটাকে বলি সেন্ট্রাম বা বডি বা দেহ। পেছনে যে ছিদ্র থাকে তার নাম ভার্টিব্রাল ফোরামেন। পেছনে তিনটা প্রসেস থাকে, তিনটা প্রসেস থাকে, এটিএস, তিনটা প্রসেস থাকে। আমরা মনে রাখি এটিএস দিয়ে আমি মনে রাখতাম, বা স্যাট, বিদেশ যাওয়ার একটা পরীক্ষা আছে স্যাট, সেটা দিয়ে মনে রাখো। তিনটা প্রসেস, পিছনের দিকে কাটার মতো নেমে গেছে স্পাইনাস প্রসেস, দুই পাশে আছে কি ট্রান্সভার্স প্রসেস, আর উপরে নিচে যুক্ত হওয়ার জন্য থাকে আর্টিকুলার প্রসেস। সুপিরিয়র আর ইনফিরিয়র আছে, আরো দুইটা নাম আছে, ল্যামিনার পেডিকল, ওগুলা দেখারও দরকার নেই, নাম আছে, নাম দুইটা হচ্ছে যে আমরা জানবো, ঠিক আছে? তো এই ছবিটা আমরা কিন্তু বুঝলাম, এই ছবিটা বোঝা খুব খুব দরকারি আমাদের একটা বিষয় ছিল। তো এই যে দেখো, তোমাকে দেখাইলাম, এই যে দেখো দেখতে কি কাটার মতো লাগতেছে না এটা? এই যে কাটার মতো, এটাকে বলি স্পাইনাস প্রসেস। আর এই যে দেখো এই যে অংশটা, এটা হচ্ছে আমাদের সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, আর নিচের দিকের এটা ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস, ঠিক আছে? সো বোনসটা দেখে আশা করি ভাল লাগছে তোমাদের। এখন আসো যে আমরা হচ্ছে বইয়ের মধ্যে যদি যাই,
বইয়ের মধ্যে গেলে দেখো আমাদের হচ্ছে যে প্রথম অংশের কথা কি বলছে, প্রথম অংশে বলছে হচ্ছে আমাদের ভার্টিব্রাল বডি বা সেন্ট্রাম। প্রথম অংশে কি বলছে দেখো, প্রথম অংশে বলছে আমাদের ভার্টিব্রাল বডি বা সেন্ট্রাম, ভার্টিব্রাল বডি বা সেন্ট্রাম। এই যে ভার্টিব্রাল বডি বা সেন্ট্রাম আছে, এই সেন্ট্রামটা তো আমরা দেখলাম। এই সেন্ট্রামের ক্ষেত্রে মনে রাখবা এটাই কশেরুকার মূল অংশ, এটাই কশেরুকার মূল অংশ। শক্ত হয়, পুরু হয়। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। কোন অস্থি দ্বারা গঠিত? এটা স্পঞ্জি অস্থি দ্বারা গঠিত, কিন্তু নিরেট না, কিন্তু কি স্পঞ্জি অস্থি দ্বারা এরা গঠিত। মানুষের কশেরুকার সামনের অংশ আর পেছনের অংশ দুইটাই কিন্তু সমান। অনেক প্রাণী আছে এরকম কুজু হয়ে থাকে যারা, তাদের পেছনের অংশটা উঁচু, সামনের অংশটা নিচু। তো আমাদের ক্ষেত্রে ভার্টিব্রাল বডির সামনের এবং পেছনের অংশ সমান সমান হয়, উঁচু নিচু কোনো ভাব নাই। এটাকে বলে অ্যাসিলাস প্রকৃতি। এটাকে কি বলা হয়? অ্যাসিলাস প্রকৃতি। মানুষের কশেরুকা অ্যাসিলাস প্রকৃতির। একটা হচ্ছে ভার্টিব্রাল বডির উভয় প্রান্ত সমতল, অ্যাসিলাস প্রকৃতির ভার্টিব্রাল বডির উভয় প্রান্ত সমতল। অ্যাসিলাস প্রকৃতি বা ভার্টিব্রাল বডির উভয় প্রান্ত সমতল হয়। আরেকটা খুব মজার বিষয় হচ্ছে তরুণাস্থি নির্মিত অন্তঃকশেরুকা চাকতির সাহায্যে কশেরুকাগুলো একে অপরের সাথে আটকে থাকে। জিনিসটা কি ভাইয়া? দেখাইলেই বুঝবা। খেয়াল করো, এই যে হচ্ছে যে আমাদের, আমরা যদি এই মানব দেহে যাই, এই যে দেখো এখানে ছবিটা খেয়াল করো, ছবিটা খেয়াল করো। এই যে দেখো এটা একটা ভার্টিব্রা, এটার একটা ভার্টিব্রা, মাঝে নীল কালার একটা কিছু দেখা যাচ্ছে না? এই যে নীল কালারের এটাই হচ্ছে একটা ইন্টারভার্টিব্রাল ডিস্ক। দুইটা কশেরুকার মাঝে এই চাকতিটা থাকে, বা এটাকে বলি আমরা ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে। তো দুইটা কশেরুকার মাঝে এই চাকতিটা থাকে, বা এটাকে বলি আমরা ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে। তো এই যে দেখো যে তরুণাস্থি নির্মিত, তরুণাস্থির নাম দিছে ফাইব্রোকার্টিলেজ, ফাইব্রোকার্টিলেজ নির্মিত অন্তঃকশেরুকা চাকতির সাহায্যে কশেরুকাগুলা পরস্পরের সাথে যুক্ত, বা ইন্টারভার্টিব্রাল ডিস্কের সাহায্যে কশেরুকাগুলা পরস্পরের সাথে যুক্ত। তাহলে একটা কশেরুকা আর একটা কশেরুকার মাঝে ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে। এই জন্য আমরা বডিটাকে নাড়াইতে পারি, মুভ করতে পারি। আর যদি খালি শুধু বোনসই থাকতো, আমরা বডিকে নাড়াইতে বা মুভ করতে পারতাম না। সো আমাদের কি থাকে? এখানে ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে। এই ইন্টারভার্টিব্রাল ডিস্কের সাহায্যে কশেরুকার দেহ পরস্পরের সাথে কি থাকে? আমাদের যুক্ত থাকে। ক্লিয়ার সবাই আমরা? তাহলে হচ্ছে যে আমাদের ভার্টিব্রাল বডি বা সেন্ট্রাম আমরা হচ্ছে যে বুঝলাম যে আমাদের কশেরুকার মূল অংশ শক্ত পুরু স্পঞ্জি অস্থি দ্বারা গঠিত, এবং হচ্ছে মানুষের কশেরুকাটা কি প্রকৃতির? অ্যাসিলাস প্রকৃতির, এবং ভার্টিব্রাল বডির উভয় প্রান্ত সমতল। তরুণাস্থি নির্মিত অন্তঃকশেরুকা চাকতির সাহায্যে কশেরুকাগুলোর দেহ পরস্পরের সাথে আটকে থাকে। ক্লিয়ার এতটুকু? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এখন আসা যাক হচ্ছে আমরা যদি সামনের দিকে যাই, এখানে একটা কথা আছে ভার্টিব্রাল আর্চ। ভার্টিব্রাল আর্চ জিনিসটা হচ্ছে ভার্টিব্রাল বডি ছাড়া ভার্টিব্রার মধ্যে যা কিছু আছে সবই হচ্ছে ভার্টিব্রাল আর্চ। ভার্টিব্রাল বডি ছাড়া ভার্টিব্রার মধ্যে যা আছে সবকিছু কি আমাদের ভার্টিব্রাল আর্চ, সবকিছু আমাদের ভার্টিব্রাল আর্চের মধ্যে থাকে। ভার্টিব্রাল বডির চারপাশে যা আছে সব হচ্ছে ভার্টিব্রাল আর্চ। ভার্টিব্রাল আর্চে দুইটা টার্ম বলা আছে, দুইটা টার্ম একদম মুখস্থ করে ফেলা, এখন বুঝাবুঝির দরকার নেই। একটা হচ্ছে ল্যামিন, একটা পেডিকল। একটা নাম কি? একটা নাম হচ্ছে ল্যামিনা আর একটা নাম হচ্ছে পেডিকল। পরীক্ষার মধ্যে দিল ল্যামিনা বা পেডিকল কই থাকে? ভার্টিব্রাতে থাকে। ল্যামিনা বা পেডিকল কই থাকে? ভার্টিব্রাতে থাকে। আর স্পেসিফিক ভাবে বললে ভার্টিব্রাল আর্চে থাকে। আর্চ মানে কি? বাঁকানো অংশ। আর্চ মানে কি? বাঁকানো অংশ। তো একটা হচ্ছে ল্যামিনা, একটা হচ্ছে পেডিকল। তাহলে ল্যামিনা পেডিকল অংশটা কোথায় থাকে? করোটির মধ্যে থাকে। কোথায় থাকে? সরি, ল্যামিনা পেডিকল কোথায় থাকে? ভার্টিব্রার ভেতর থাকে। ভার্টিব্রা বা কশেরুকার মধ্যে ল্যামিনার পেডিকল নামে দুইটা অংশ আমরা দেখতে পেলাম। এখন আসো যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। ভার্টিব্রাল ফোরামেন, ভার্টিব্রাল ফোরামেন। দেখো ভার্টিব্রাল ফোরামেন বা নিউরাল ছিদ্রপথ। দেখো একটা ভার্টিব্রাল ছিদ্রপথকে বলি আমরা ভার্টিব্রাল ফোরামেন, একটা ভার্টিব্রাল ছিদ্রপথকে কি বলি? ভার্টিব্রাল ফোরামেন। সকল ভার্টিব্রাল ফোরামেন একসাথে মিলে তৈরি করে ভার্টিব্রাল ক্যানেল। সকল কশেরুকার ফোরামেন উলম্ব তলে যুক্ত হয়ে ভার্টিব্রাল ক্যানেল গঠন করে। তাহলে একটা কশেরুকার ছিদ্রপথকে বলি ভার্টিব্রাল ফোরামেন, আর সব ভার্টিব্রাল ছিদ্রপথগুলো মিলে একসাথে তৈরি করে ভার্টিব্রাল ক্যানেল। সো এই যে আমরা হচ্ছে এখানে দেখে আসছি, ধরো এই যে একটা যে কোনো একটা ভার্টিব্রা যদি আমরা আলাদা করি, এই ভার্টিব্রার মধ্যে যে ছিদ্রপথটা আমরা পাচ্ছি সেটা দেখতে গোলাকার হইতে পারে, ত্রিকোণাকার হইতে পারে, নানা কালার আকৃতি হইতে পারে। বাট এই ছিদ্রপথটাকে আমরা কি বলবো? এই ছিদ্রপথটাকে বলবো হচ্ছে আমরা ভার্টিব্রাল কি, এটাকে কি বলবো আমরা? এটাকে বলবো হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। এটাকে কি বলবো আমরা? এটাকে বলবো হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। এই যে ছিদ্রপথটা, এই ছিদ্রপথটাকে কি বলবো? ভার্টিব্রাল ফোরামেন। এখন আমরা যদি সবগুলা ভার্টিব্রার কথা চিন্তা করি, এই যে এখানে আমাদের সবগুলা ভার্টিব্রা আছে, আমি মাথার একটা বোনস সরায় দিই, মাথার বোনস সরায় দিলে তুমি এই জায়গায় জিনিসটা দেখতে পাবো সুন্দর মতো। মাথার বোনস সরায় দিই আমি, ঠিক আছে, ওর মাথা নাই করে দিই। মাথার বোনস সরায় দিয়ে আমি যদি তোমাকে দেখাই, এই যে দেখো তুমি ছবিটা, এই যে দেখো খেয়াল করো, এই যে আমাদের কশেরুকা গুলা, এই যে দেখো সবগুলা কশেরুকা মিলে এখানে একটা ছিদ্রপথ বা ক্যানেলের মতো তৈরি করছে, মনে হচ্ছে না? এই যে সবগুলা কশেরুকা মিলে, এই সবগুলা কশেরুকা মিলে খেয়াল করে দেখো একটা ছিদ্রপথ বা ক্যানেল তৈরি করছে। সব কশেরুকা মিলে কি তৈরি করছে? একটা ছিদ্রপথ বা
ক্যানেল তৈরি করছে, ক্যানেল, সব কশেরুকা মিলে কি তৈরি করছে, ক্যানেল। তো একটা ভার্টিব্রার যে ছিদ্রপথ তাকে বলি আমরা ভার্টিব্রাল ফোরামেন, সবগুলো ভার্টিব্রা মিলে যে ছিদ্রপথ হয় তাকে বলি ভার্টিব্রাল ক্যানেল। একটা ভার্টিব্রার মধ্যে যে ছিদ্রপথ সেটাকে বলি ভার্টিব্রাল ফোরামেন, আর সবগুলা ভার্টিব্রার মাঝে যে ছিদ্রপথ সেটাকে বলি ভার্টিব্রাল ক্যানেল। এখন এক জায়গায় যা থাকবে সবগুলায়ও সেম জিনিস থাকবে। এই পুরা জায়গা জুড়ে আলটিমেটলি থাকে আমাদের হচ্ছে সুষুম্না কাণ্ড, পুরা জায়গা জুড়ে থাকে সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড এবং রক্তনালী। কোন রক্তনালী? স্পাইনাল আর্টারি, স্পাইনাল আর্টারি। রক্তনালীটার পাশে লিখে রাখো স্পাইনাল, স্পাইনাল ভেসেল, স্পাইনাল ভেসেল, স্পাইনাল আর্টারি বা স্পাইনাল ভেইন। সুষুম্না কাণ্ডের আরেকটা নাম কি? স্পাইনাল কর্ড। সুষুম্না কাণ্ডের আরেকটা নাম কি? স্পাইনাল কর্ড। তাহলে হচ্ছে আমাদের এটা ভার্টিব্রাল পরীক্ষায় তোমাকে প্রশ্ন করতে পারি, ভার্টিব্রাল ফোরামেনে কি থাকে? স্পাইনাল কর্ড। ভার্টিব্রাল ক্যানেলে কি থাকে? স্পাইনাল কর্ড। কারণ ভার্টিব্রাল ফোরামেন গুলা মিলে মিলেই কি তৈরি হচ্ছে? ভার্টিব্রাল ক্যানেল। সো ভার্টিব্রাল ফোরামেনে যা থাকে ভার্টিব্রাল ক্যানেলও সেম জিনিস থাকে। ঠিক আছে। এখন একটা মজার বিষয় হচ্ছে এই লাইনটা ছিল বইয়ের মধ্যে সরাই দিছে, এবার দেয় নাই এই এডিশনে। সেটা হচ্ছে এই যে দেখো আমাদের একটা ভার্টিব্রা, দুইটা ভার্টিব্রা যে আমরা দেখছি, দুইটা ভার্টিব্রা যে আমরা দেখছি এই জায়গায়, দুইটা ভার্টিব্রার মাঝে, দুইটা ভার্টিব্রার মাঝেও কিন্তু আমাদের হচ্ছে কিছু গ্যাপ থাকে, দুইটা ভার্টিব্রার মাঝে কিন্তু একটা গ্যাপ থাকে। এই ছবিটা এইটা যা ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে ভালো করে যদি খেয়াল করো, এই যে দেখো, দূর বেটা দিকে, এই যে দেখো তুমি হচ্ছে ওকে, এই যে খেয়াল করে দেখো এই জায়গাটা, এই যে একটা ভার্টিব্রা, এই আর একটা ভার্টিব্রা, দুটো ভার্টিব্রার মাঝে কি আছে? ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এই জায়গায় একটা গ্যাপ আছে না? এই জায়গায় একটা গ্যাপ আছে না? খেয়াল করো, এই জায়গায় একটা গ্যাপ আছে না দুইটা ভার্টিব্রার মাঝে? এই গ্যাপটাকে কি বলবা? এই যে দুইটা ভার্টিব্রার মাঝে একটা গ্যাপ যে আছে, এই যে দুইটা ভার্টিব্রার মাঝে গ্যাপ আছে, এটার নাম কি দিবা বলো তো? গেস করে দেখি তোমরা একটা নাম দিতে পারো কিনা, তোমরা একটু নামকরণ এক্সপার্ট হয়ে গেছো কিনা। এই যে দুইটা ভার্টিব্রার মাঝে যে গ্যাপ, এটার নাম কি দিবা? ভার্টিব্রাল ফোরামেন দিবা? ভার্টিব্রাল ফোরামেন তো পাইছি আমরা আগে, ভার্টিব্রাল ফোরামেন পাইছি না? ইন্টারভার্টিব্রাল ফোরামেন বলছে নাদিম তালুকদার, আর ইন্টারভার্টিব্রাল ফোরামেন, ইয়েস ভেরি গুড। যেটা দুইটা ভার্টিব্রার মাঝে ছিদ্রপথ, দুইটা ভার্টিব্রার মাঝে ছিদ্রপথ, এই ছিদ্রপথটার নাম হচ্ছে ইন্টারভার্টিব্রাল ফোরামেন। এই ছিদ্রপথটার নাম কি? ছিদ্রপথটার নাম হচ্ছে আমাদের ইন্টারভার্টিব্রাল ফোরামেন। এই ছিদ্রপথটার নাম হচ্ছে ইন্টারভার্টিব্রাল ফোরামেন। এই ছিদ্রপথটার নাম ইন্টারভার্টিব্রাল ফোরামেন, ভার্টিব্রাল ফোরামেন। এই যে ইন্টারভার্টিব্রাল ফোরামেন আছে, ইন্টারভার্টিব্রাল ফোরামেনে আমাদের কি হচ্ছে যে ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে কি বের হয়? এই জায়গা দিয়ে আমাদের স্পাইনাল নার্ভ বের হয়। স্পাইনাল কর্ড থেকে যে স্পাইনাল নার্ভগুলো বের হবে, সেই নার্ভগুলো ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে বের হয়। আর্চ, আর্চ মানে বাঁকানো অংশ, এটা কোনো বাঁকানো অংশ না, এটা একটা ছিদ্রপথ। তাই ভার্টিব্রাল আর্চ নামকরণ যে করছো তারটা হয় নাই। তাহলে ইন্টারভার্টিব্রাল ফোরামেন আমরা এই জিনিসটাকে বলি। এখন দেখো তাহলে হচ্ছে যে এই কথাটা বইয়ে লিখে রাখো, আমাদের বইয়ে লিখে রাখো এই জায়গাটা, যে আমাদের কি থাকে? ইন্টারভার্টিব্রাল ফোরামেন থাকে। তো এই কথাটা আমাদের বইয়ে এখানে দেয় নাই, যে আমাদের হচ্ছে যে ইন্টারভার্টিব্রাল ফোরামেন, ইন্টারভার্টিব্রাল ফোরামেন, ইন্টারভার্টিব্রাল ফোরামেন পথে, ইন্টারভার্টিব্রাল ফোরামেন, ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে, ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে আমাদের হচ্ছে স্পাইনাল নার্ভ বের হয়, স্পাইনাল নার্ভ বের হয়, স্পাইনাল নার্ভ বের হয়, স্পাইনাল নার্ভটা বের হয়। ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে স্পাইনাল নার্ভ বের হয়। খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস স্পাইনাল নার্ভ, যেটা না থাকলে আমরা মরে যেতাম। ওকে, আসো এবার আসো যে আমরা হচ্ছে দেখি যে স্পাইনাস প্রসেস, স্পাইনাস প্রসেসকে বলছে নিউরাল স্পাইন।
স্পাইনাস প্রসেসের নাম কি দিছে? নিউরাল স্পাইন। ভার্টিব্রাল ফোরামেনের নাম দিছে কি? নিউরাল ছিদ্র। ওকে, এই স্পাইনাস প্রসেসটা কাটার মতো। ও আচ্ছা, ট্রান্সভার্স প্রসেস হচ্ছে যে আমাদের এই ল্যামিনা এবং পেডিকেলের সংযোগস্থল থেকে নাকি তৈরি হয়েছে পার্শ্বীয় প্রবর্ধন, দুই পাশে আছে, এটাকে বলছে ট্রান্সভার্স প্রসেস। আর একটা হচ্ছে আর্টিকুলার প্রসেস, বা এর নাম দিছে হচ্ছে পাকনামি করে জাইগোফাইসিস। আর্টিকুলার প্রসেসের নাম কি বলছে? জাইগোফাইসিস। জাইগোফাইসিস বা আর্টিকুলার প্রসেস, এটা দুইটা আছে, একটা সুপিরিয়র আর একটা ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। তাহলে আর্টিকুলার প্রসেসকে কি বলা যায়? একটা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস বা প্রি জাইগোফাইসিস নাম দিছে, আর একটাকে বলছে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস বা পোস্ট জাইগোফাইসিস নাম দিছে। এত কঠিন কঠিন নাম যে কে যুক্ত করতে বলছে স্যার, আল্লাহ মাহবুব জানে। তাহলে একটাকে কি বলছে? আমাদের সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, আর একটাকে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। এটা জানলেই হবে। বায়োলজিতে আসলে সবকিছু বাংলা করাটা কোনো দরকার নেই, যতটুকু হচ্ছে আমরা ইংরেজি আসছে ইংরেজিতেই থাকুক। দেখো তো বাটিবা নিয়ে আমরা সবকিছু বুঝছি কিনা, বাটিবা নিয়ে কোনো কনফিউশন আছে কিনা। বাটিবার এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ, একটু জটিল অন্য যে কোনো জায়গা থেকে। বাটিবা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে আমাকে এখনই কমেন্টে জানাও। কারো কোনো কনফিউশন আছে? জায়গাটা একটু জটিল, কোনো কিছু যদি কনফিউশন থাকে আমাকে একটু জানাও। ভার্টিব্রাল আর্চ কোনটা? আর্চ, আর্চ হচ্ছে যে, আর্চ কোনটা দেখো, কোথায় গেল জানি আমাদের ছবিটা। আচ্ছা, ভার্টিব্রাল আর্চ জানতে চাইছে একজন। ভার্টিব্রাল আর্চ হচ্ছে এই যে তোর ভার্টিবাটা আছে না, এই যে এটা হচ্ছে আমাদের ভার্টিবা। এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের ভার্টিবা। এটা একটা ভার্টিবা আমাদের ছবি। এই যে দেখো আমাদের, এটা তো আমাদের সেন্ট্রাম, তাই তো? এটা হচ্ছে সেন্ট্রাম, এটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স প্রসেস, এটা স্পাইনাস প্রসেস, এটা ভার্টিব্রাল ফোরামেন। আচ্ছা, এখন এই যে জায়গাটা দেখো, এই ভার্টিব্রাল ফোরামেন সেন্ট্রামের পর এই যে জায়গাটা, এই জায়গাটা এরকম বাঁকানো না? এই জায়গাটা কি এরকম বাঁকানো না? এই যে বাঁকানো জায়গাটা, এই বাঁকানো জায়গাটাকে বলা হয় ভার্টিব্রাল আর্চ। এই বাঁকানো জায়গাটাকে কি বলি আমরা? ভার্টিব্রাল আর্চ। এই বাঁকানো জায়গাটাকে কি বলি আমরা? ভার্টিব্রাল আর্চ বলি। বাঁকানো জায়গাটাকে কি বলি? ভার্টিব্রাল আর্চ। এই বাঁকানো জায়গাটাকে কি বলি? ভার্টিব্রাল আর্চ। ওকে, আসো এখন দেখি আমরা, তাইলে হচ্ছে আসো আমরা জায়গাটা আবার একটু রিক্যাপ করি। একজন বলছে ভাই একটু রিক্যাপ করেন। ওকে, আমরা রিক্যাপ করতেছি। তা আমরা যদি রিক্যাপ করি, এই জায়গাটার মধ্যে হচ্ছে যে কি আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কশেরুকার প্রকারভেদ আমরা পড়লো, কশেরুকা নিয়ে আমরা পড়তেছি। কশেরুকার মধ্যে কয়েকটা অংশ আছে। ভার্টিব্রাল বডি বা সেন্ট্রাম আমরা দেখে এসেছি, এটা কশেরুকার মূল অংশ, শক্ত, পুরু এবং স্পঞ্জিয়াস দ্বারা গঠিত। মানুষের কশেরুকাটাকে বলছে কোন প্রকৃতির? অ্যাসিলাস প্রকৃতির। এবং তরুণস্থি নির্মিত ইন্টারভার্টিব্রাল ডিস্ক আমাদের এই জায়গায় থাকে। তারপর হচ্ছে ভার্টিব্রাল আর্চ বা নিউরাল আর্চ, এই জায়গাটাও আমি মাত্র ছবিতে দেখে আসলাম, এবং তোমাদের বইয়ে ভার্টিব্রাল আর্চ বা নিউরাল আর্চে দুইটা শব্দ ব্যবহার করছে, একটা ল্যামিনা এবং আরেকটা পেডিকেল। ভার্টিব্রাল ফোরামেন হচ্ছে ভার্টিব্রার মধ্যে ছিদ্রপথ। প্রতিটা ভার্টিব্রার যে ছিদ্রপথ থাকে এটাকে বলি ভার্টিব্রাল ফোরামেন। সকল ভার্টিব্রার ছিদ্রপথ মিলে তৈরি করে ভার্টিব্রাল ক্যানেল। ভার্টিব্রাল ফোরামেন বলো আর ভার্টিব্রাল ক্যানেল বলো, সে জায়গায় সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড এবং তার আশপাশে রক্তনালীগুলো সুরক্ষিত অবস্থায় থাকে। এখন এই যে ভার্টিব্রাগুলো একটা আরেকটার সাথে যুক্ত হয়, দুইটা ভার্টিব্রার মাঝে পেছন দিকে একটা ছোট্ট ছিদ্রপথ থাকে, এটাকে বলি ইন্টারভার্টিব্রাল ফোরামেন। সেটা দিয়ে স্পাইনাল কর্ড থেকে স্পাইনাল নার্ভ বের হয়। কি বের হয়? স্পাইনাল কর্ড থেকে স্পাইনাল নার্ভ বের হয়। আর হচ্ছে আমাদের স্পাইনাস প্রসেস বা নিউরাল স্পাইন, এটা দেখতে কাটার মতো হয়। আমাদের ট্রান্সভার্স প্রসেস আছে, ট্রান্সভার্স প্রসেসটা দুই পাশে থাকে। আর্টিকুলার প্রসেস আছে যেটা উপর এবং নিচের সাথে যুক্ত করে। পেডিকেল এর অবস্থান কোথায় একজন জানতে চেয়েছে, ল্যামিনা এবং পেডিকেল। দেখো ল্যামিনার পেডিকেল যদি জানতেই চাও, তাহলে যদি বলি, দেখো এখানে কি বলছে যে আমাদের হচ্ছে এই ভার্টিব্রাল বডি সংলগ্ন সরু খাটো অগ্রভাগকে পেডিকেল, স্পাইনাস প্রসেস সংলগ্ন তির্যক পশ্চাৎভাগকে ল্যামিনা বলা হয়। তুমি যদি জানতেই চাও ভাইয়া ল্যামিনার পেডিকেল আমি দেখতে চাই, না দেখলে আমার ভালো লাগছে না ভাইয়া, মনটা আনচান আনচান করছে, তাইলে দেখো যে হচ্ছে তোমার আনচান আনচান নেস কাটায় দিই,
তো হচ্ছে এই যে জায়গাটা আছে দেখো, এই স্পাইনাস প্রসেস এবং হচ্ছে ট্রান্সভার্স প্রসেসের মাঝে, এই স্পাইনাস প্রসেস, এটা স্পাইনাস প্রসেস আর এটা ট্রান্সভার্স প্রসেস, এদের মাঝখানে যে অংশটা, এদের মাঝখানের অংশটাকে বলি পেডিকেল। এই অংশটার নাম হচ্ছে পেডিকেল, এই অংশটার নাম হচ্ছে পেডিকেল, এই অংশটার নাম হচ্ছে কি আমাদের, এই অংশটার নাম হচ্ছে, এই অংশটার নাম হচ্ছে কি আমাদের, এই অংশটার নাম হচ্ছে পেডিকেল। সেই অংশটার নাম হচ্ছে আমাদের পেডিকেল। তো এখানে কি বলছে দেখো, যে আমাদের সরি এটার নাম হচ্ছে ল্যামিনা, এটার নাম হচ্ছে ল্যামিনা, এটার নাম হচ্ছে ল্যামিনা, সরি এটার নাম হচ্ছে ল্যামিনা। জাস্ট বাপ তুই দুইটা নাম মনে রাখ, ল্যামিনা আর পেডিকেল, বেশি বুঝতে গেলে সমস্যা। এই জায়গাটার নাম হচ্ছে কি আমাদের, এই জায়গাটার নাম হচ্ছে ল্যামিনা, ল্যামিনা, ল্যামিনা। আর এই যে অংশটা, যে এই যে আমাদের ভার্টিবাল বডি, ভার্টিবাল বডি থেকে আমাদের এই অংশটা, এই অংশটাকে বলি হচ্ছে আমরা পেডিকেল। এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলি হচ্ছে পেডিকেল। সো ভার্টিবাল বডি সংলগ্ন ক্ষুদ্র অংশকে বলা হয় পেডিকেল, ভার্টিবাল বডি সংলগ্ন ক্ষুদ্র অংশকে বলা হয় পেডিকেল, আর ওই স্পাইনাস প্রসেসের এদিকের অংশটাকে বলা হয় ল্যামিনা। সো তোমাদের বইয়ের সংজ্ঞায় যদি দেখো, সংজ্ঞায় দেখলে এই মিলটা খুঁজে পাবা। দেখো সংজ্ঞায় কি বলছে, যে ভার্টিবাল বডি সংলগ্ন অংশকে বলা হয় পেডিকেল আর স্পাইনাস প্রসেস সংলগ্ন অংশকে বলা হয় ল্যামিনা। ঠিক আছে, সো আমরা এই ল্যামিন এবং পেডিকেল নাম দুটো জেনে নিলাম। ওকে, ইন্টারভার্টিবাল ফোরামেন আর নিউরাল ফোরামেন তো ভিন্ন, তাই না? ইন্টারভার্টিবাল ফোরামেন আর নিউরাল ফোরামেন কি ভিন্ন কিনা? ক্লাস কি আটকে গেছে? এদের ক্লাস তো কাটতে গেছে যে কখন। হ্যাঁ আটকে গেছে। তোমাদেরটা ঠিক আছে, শুধু বাকিদের সবারটা আটকে গেছে। আর বাকিদের সবারটা আমি ঠিক করব কিভাবে? সবগুলো শুরু হওয়া। এখানে তো দেখাচ্ছে চলতেছে। আচ্ছা, এতটুকুই থাক আজকে।